বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। আমিন। বন্ধুরা, আমরা সাক্ষ্য পড়তেছিলাম। আজকে সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন পড়াবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায় আমাকে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। দেখা গেলে ভালো। রমজান মাসে সবাই একটু টায়ার্ড। যতটুকু পারি আমরা পড়বো। সাক্ষ্য আইনে আমরা অলরেডি 30 ধারা পর্যন্ত পড়ছিলাম। একটু রিভিশন দেই হালকা। সাক্ষ্য আইনের আপনার এক ধারায় বলতেছে বাংলাদেশের সকল বিচার ব্যবস্থায় সাক্ষ্য আইন প্রযোজ্য হবে, তবে যে সামরিক যে আইন আছে সেই ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য, কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বিভাগীয় তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং সালিশ কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। 3 ধারায় সাক্ষ্য আইনের কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করছে, যেখানে বলতিছে যে বিষয়, তারপরে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সাক্ষ্য, সাক্ষী, তারপরে হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য, তারপর হচ্ছে ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক সাক্ষ্য, প্রত্যায়িত স্বাক্ষর। হ্যাঁ, এরপরে আছে আপনার প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। হ্যাঁ, অপ্রমাণিত। এই সব সাক্ষীগুলো, সংজ্ঞাগুলো সাক্ষ্য আইনে 3 ধারায় দিয়েছে। স্পেসিফিক আরো কিছু সংজ্ঞা আছে সাক্ষ্য আইনে, যেমন বৈরী সাক্ষী সাক্ষ্য আইনের 154 ধারা, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি, জেরা, এটা সাক্ষ্য আইনের 137, 138 ধারা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো কিছু সংজ্ঞা আছে, যেমন মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সাক্ষ্য আইন 59, 60 আমরা ব্যবহার করতে পারি। প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 61, 62 আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর আছে আমরা ওই যে বার্ডেন অফ প্রুফ সংজ্ঞার ক্ষেত্রে 101 থেকে 114 আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই যেমন স্বীকৃতি সাক্ষ্য আইনে 17 থেকে 23 আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, স্বীকারোক্তির সংজ্ঞা আমরা 24 থেকে 30 ব্যবহার করতে পারি। বাট এইগুলো হলো স্পেসিফিক সংজ্ঞা। কি বন্ধুরা, বুঝতেছেন? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু স্পেসিফিক যে 3 ধারার যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। অলরেডি আমি শিট দিছি। সাক্ষ্য পূর্ণাঙ্গ শীট পেয়ে গেছেন না ভাই? পাইছেন? শোনেন, যত কথা মনে করেন ক্লাসে কই, সব যদি শীটে লিখতে গেলে তো শীট বিশাল বড় হয়ে যায়, শীটই একটা বই হয়ে যাবে, বুঝলেন না? এত লেখা যায় না। শীটটা হলো সংক্ষেপে সূচির মতো মনে রাখবেন যে এই ধারা এটা আছে। কথা কি বুঝছেন? ক্লাসের সব কথা শীটে লেখা যায় না। কথা বুঝছেন ভাই কি বলছি? সব কথা যদি শীটে লিখি তখন তো ক্লাস ওই শীটই মনে করেন যে 20 পেজ হয়ে যাবে। আচ্ছা, সাক্ষ্য আইনের 4 ধারায় আপনাদেরকে আমি পড়াইছি অনুমান, অর্থাৎ আদালত 3 ভাবে অনুমান করতে পারে। মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, প্রিজাম্পশন, আর হচ্ছে কনক্লুসিভ প্রুফ। বাট এখান থেকে যে প্রশ্নটা পদোন্নতি পরীক্ষায় আসবে সেটা হচ্ছে আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আপনাদেরকে আমি পড়াইছি সাক্ষ্য আইনের 5 থেকে 55, যেখানে বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করছে। নর্মালি 5 ধারায় আপনাকে বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যায়, বিচার্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। এহা ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন নয়াকারে না। 6 ধারায় বলতেছে আছে রেদ গেস্তি বা আছে সংগঠিত ব্যাপার নীতি, অর্থাৎ বলতেছে কোনো ঘটনার সাথে অনন্য ঘটনা যেগুলো জড়িত বা সংশ্লিষ্ট একটা মামলা প্রমাণের ক্ষেত্রে, বা মিথ্যা প্রমাণ বা সত্য প্রমাণ যাই করেন না কেন, ওই ক্ষেত্রে ওই বিষয়গুলো জড়িত। যেমন আমি রহিমকে গুলি করে হত্যা করেছি, গুলি করে হত্যা করার পূর্বে কার কার সাথে ফোনে কথা বলছি, কোথায় থেকে অস্ত্র ক্রয় করছি, কোথা থেকে গুলি ক্রয় করছি, কোথা থেকে গাড়ি ভাড়া করছি, সব বিষয়গুলোই হত্যা মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে দেখছেন? আজকে ফেসবুকে দেখছেন না যে মাদারীপুর 3 জন রে মসজিদের ভিতর বড়ই মেরে ফেলাইছে। হ্যাঁ, হাদিসে কি আসছে যে কেয়ামতের আগে কে কাকে মারলো কোনো ই থাকবে না, মানে মানে আমাকে কেন মারা হলো আমি জানি না যে কেন আমি মরলাম, আর যে মারবে সেও জানে না যে কেন ওকে আমি মারতেছি। ঠিক আছে কিনা? এটা করা যাবে না। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এবং সহি বুঝ দান করুক। 7 ধারায় বলতেছে কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল আদালতে প্রাসঙ্গিক। তবে 7 ধারায় আমরা ছোট্ট একটা পয়েন্ট মনে রাখবো, টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের হচ্ছে আপনার 7 ধারা। অডিও ভিডিও টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য 7 ধারা। 8 ধারায় বলতেছে
যে আপনার কোনো ঘটনার উদ্দেশ্য, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, এগুলো আদালতে প্রাসঙ্গিক। 8 ধারা। 9 ধারায় বলতেছে কোনো ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা, বিশেষ করে কোনো ব্যক্তি, কোনো সময় বা কোনো স্থানকে যেটা নির্দেশ করে। ঠাড়া মুখস্থ রাখতে হবে যে 9 ধারা টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য 9 ধারায় প্রাসঙ্গিক। যদি প্রশ্ন আসে যে টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য লেখো, তখন তো এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, আসতে পারে, ইনস্পেক্টরশিপে আসছে যে টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য স্পেসিফিক 9 ধারাতেই বলছে। সুতরাং 9 ধারা না থাকলে অন্য তুমি যতই ধারা নিয়ে বসে থাকো, কোনো কাজ হবে না। সুতরাং 9 ধারাটা তোমাকে আগে দেওয়া লাগবে। আচ্ছা, 10 ধারায় বলতেছে হচ্ছে যে ক্রিমিনাল কনস্পিরেন্সি, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য যা যা করবে, অর্থাৎ যে যে কার্যক্রমগুলো সংগঠন করবে, প্রত্যেকটা কাজই এটার বিচার কার্যক্রমের ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবে গণ্য। 10 ধারা। 11 ধারায় বলতেছে আসামির অজুহাত। এখানে বলতেছে যে আসামির অজুহাত দুইটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। একটা হচ্ছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে এবং মানে অসঙ্গতিপূর্ণ হয়, তখন সেটা আদালতে প্রাসঙ্গিক। আর একটা আছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন তা আদালতে প্রাসঙ্গিক। ক্লিয়ার? এরপর আপনাদেরকে 12 ধারায় পড়াইছিলাম যে আছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যা যা আদালত উপস্থাপন করা হয় সবই প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা। 13 ধারায় বলতেছে যে প্রথা বা অধিকার সম্পর্কে যা যা উপস্থাপন করা হবে সবই আদালতে প্রাসঙ্গিক। আর এই আইনে 14 ধারায় পড়ছিলাম যে সকল বিষয় দেহ মনের অস্তিত্ব প্রদর্শন করে, ঠিক আছে কিনা। আমার বাড়ির থেকে চোরাই মাল উদ্ধার করা হলো, আমি উক্ত মালামালের সঠিক বর্ণনা দিতে পারলাম না, তাহলে এই যে যে মালামাল গুলো উদ্ধার করা হলো, এটা আদালত ধরে নেবে যে উক্ত মালামাল সঠিক, এটা প্রাসঙ্গিক। আর এ সম্পর্কে সাক্ষ্য আইনের 114 খতে আদালতের প্রিজাম্পশন সঠিক, ঠিক আছে কিনা, মনে করবে, বাট এটা খণ্ডনীয়। আচ্ছা, 17 ধারায় আপনাদেরকে পড়াইছিলাম যে স্বীকৃতি কাকে বলে। স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে, সেটা আছে স্বীকৃতি। আর 18 ধারায় পড়ছিলাম 5 ধরনের ব্যক্তি স্বীকৃতি দিতে পারে, ঠিক আছে কিনা। মামলার পক্ষদায়, মামলার স্বার্থ আছে, যার কাছ থেকে হচ্ছে আপনার এই অধিকার পাওয়া গেছে, তারপর আছে অ্যাটর্নি, কিছু আমুক্তার নামা, এই 5 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারবে, অন্য কোনো ব্যক্তি স্বীকৃতি দিতে পারবে না। 18। 19 ধারায় বলতেছে স্বীকৃতি স্বীকৃতিদাতার বিপক্ষে গেলেও সেটা আদালতে প্রাসঙ্গিক। আর 20 ধারায় বলতেছে তৃতীয় পক্ষের স্বীকৃতি যখন আদালতে প্রাসঙ্গিক। এগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে পড়াইছি ভাই। আর 21 ধারায় বলতেছে যে স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে হলেও আদালতে প্রাসঙ্গিক 3টি ক্ষেত্রে। 1 নম্বরে বলতেছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে। 2 নম্বরে বলতেছে এমন অবস্থায় স্বীকৃতি দেছে যে অবস্থায় মানুষ মিথ্যে কথা বলতে পারে না। এই যে নাম কি এটার, মীর আকবর। দাড়ি আর মোষ কি অবস্থা আপনার ভাই? দাড়িও যেরকম বড়, মোষ এরকম বড়, কারণ কি? হ্যাঁ, দাড়ি বড় রাখবেন, মোষ তো রাখছেন সেই ইসির মতো, এই সেই সনাতনদের মতো একবারে। মুসলমান না আপনি, নাকি মুসলমান তো টুপি পরছেন, তাহলে সুন্দর রাখতে হবে, ঠিক আছে। লা হাওলা, আবার মাইন্ড করেন না যে আমি আমার জ্ঞান দিচ্ছি আপনাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 1 নম্বর আছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে এই ইসের কি কয়, আপনার এমন অবস্থায় স্বীকৃতি দেয়া যে অবস্থায় মানুষ মিথ্যে কথা বলতে পারে না, ঠিক আছে কিনা। 3 নম্বরে আপনাকে বলতেছে যে ইয়ার এই মীর আকবর বাইরে একবার জল্লাদের মতো লাগছে, জল্লাদ বুঝছেন, ফাঁসি জল্লাদ দেয় না, সে জল্লাদের মতো লাগতেছে, মোজ অনেক বড়। আচ্ছা, মনে হচ্ছে অনেক বড়, বাস্তব কিনা জানি না। আর 3 নম্বরে বলতেছে স্বীকৃতি স্বীকৃতি হিসেবে ব্যবহার না হয়ে অন্য কোনোভাবে যদি প্রাসঙ্গিক হয় সেটাও আদালতে প্রাসঙ্গিক, এটা ব্যাখ্যা করে পড়াইছি। আচ্ছা, 22 ধারায় আপনাদেরকে আমি পড়াইছি যে বলছি যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। হ্যাঁ, দেয়া যাবে, কখন? বলতেছে দলিলের খাঁটিত্ব প্রমাণের ক্ষেত্রে, অথবা দলিল সম্পর্কে যখন মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য তখন দিতে পারো, অর্থাৎ 65 ধারার ক্ষেত্রে। আর 22 কতে বলতেছে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে যখন ডিজিটাল রেকর্ডটা আদালতে উপস্থাপন করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না, উপস্থাপন করতে পারলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর 23 ধারায় বলতেছে দেওয়ানি মামলায় স্বীকৃতি সবসময় আদালতে অপ্রাসঙ্গিক, তবে যদি দেওয়ানি মামলায় স্বীকৃতি দেওয়া যাবে এমন চুক্তি যদি আগের থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। আচ্ছা, এরপরে 24 থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে আগেই পড়াইছি গত ক্লাসে। সেটা হচ্ছে 24-এ বলতেছে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে পার্থিব সুবিধার মাধ্যমে স্বীকারোক্তি আদায় করলে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, অর্থাৎ এটা প্রমাণ করা যাবে না, এটা অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য।
মানে তার কোনো মূল্য নাই, ভ্যালুলেস, ঠিক আছে কিনা? আচ্ছা, 25 ধারায় বলতেছি যে পুলিশের নিকট যাবতীয় স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, অর্থাৎ এর কোনো গ্রহণযোগ্যতা নয়াকারে নাই। শুধুমাত্র পুলিশ বললে ভুল হবে, চৌকিদার, গ্রাম পুলিশ, চেয়ারম্যান, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ওই যে খাজনা আদায়কারী, তারপরে তফসিলদার, এইসব কথা কিন্তু হ্যান্ডবুকে লেখা নাই। কোথায় লেখা আছে? ভাষ্যতে লেখা আছে, সুতরাং এটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন আসলো, তফসিলদারের নিকট স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা কি? এখন তুমি জীবনের নাম শোনো নাই, তাহলে তো সমস্যা। তাহলে 25 ধারায় এদের কথা কইছে, অর্থাৎ এদের নিকট স্বীকারোক্তি আদালতে সবসময় অপ্রাসঙ্গিক হিসেবেই গণ্য হয়ে বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে। 26 ধারায় বলতেছে স্বীকারোক্তি প্রাসঙ্গিক, পুলিশের উপস্থিতিতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে যদি তা ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে হয়, প্রত্যক্ষ অংশগ্রহণে হয়। তবে 26-এ আমরা একটা ব্যাখ্যা আপনাদেরকে পড়াইছি। এই ধারায় ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম প্রধানকে বোঝাবে না। তবে গ্রাম প্রধান যদি 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তার দায়িত্ব কর্তব্য সম্পাদন করে থাকে, তবে তাহাকে আপনার বোঝাবে। ঠিক আছে কিনা? তবে 26 ধারার প্রশ্ন যখন আমাদের পদোন্নতি পরীক্ষা আসবে, 100% আপনাকে ওই যে একটু ব্যাখ্যা ট্যাখ্যা যেটা আছে, যেটা আমার গাইডেও দেখবেন দেওয়া আছে, গাইড অনেকে পাননি, এটা কেমনে দেই বুঝতেছি না। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওইভাবে হচ্ছে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা একটু জানবো সেটা হচ্ছে 28 ধারা। 28 ধারা হচ্ছে ঠিক, 28 ধারা হচ্ছে ঠিক আপনার এই 24 ধারার অপোজিট। অর্থাৎ 24 ধারায় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি যখন আদায় হবে, তখন সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য। কিন্তু যখন ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারিত হবে, অর্থাৎ আদালত যখন মনে করবে যে উক্ত ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি নাই, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? তবে ভয় ভীতি ব্যতীত আসামি যে স্বীকারোক্তি দিচ্ছে, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু বাদী পক্ষের। এটা নোট রাখেন, ভয় ভীতি ব্যতীত আসামি যে স্বীকারোক্তি দিচ্ছে, এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার বাদী পক্ষের। ক্লিয়ার কিনা? আচ্ছা, 29 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, কোন কোন অবস্থায় স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হয় না? তাহলে 29 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না, এটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। কি বলতেছে বন্ধুরা? 1 নম্বরে বলতেছে গোপনীয়তার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি দিলে। 2 নম্বরে বলতেছে যে আপনার কি বলতেছে, 2 নম্বরে বলতেছে যে আপনার এই এই বলতেছে যে আপনার এই মানে গোপনীয় অবস্থায় স্বীকারোক্তি দিলে, তারপরে বলতেছে প্রতারণা অবস্থায় স্বীকারোক্তি দিলে, মাতাল অবস্থায় স্বীকারোক্তি দিলে, যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না সেই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে স্বীকারোক্তি দিলে। কিরকম? মনে করো তুমি হুট করে বলে স্যার আমি খুন করছি, এন্ড একটু পরে কষ্ট স্যার আমি যে খুন করছি এটা আমি ভুলে কয়ে ফেলেছি, আর মাফ করে দিন, এটা আমি আমি করতে চাইনি, আমি ভুলে ভুলে কয়ে ফেলাইছি যে আমি খুন করছি, অর্থাৎ এটা মাফ পাবেন না। অর্থাৎ আপনি স্বীকারোক্তি দিয়েছেন ও খুন করছেন, আপনি খুনি। আচ্ছা, আর 4 নম্বরে বলতেছে যে প্রশ্ন আপনার সতর্ক না করে স্বীকারোক্তি আদায় করার ফলেও যদি স্বীকারোক্তি দিয়ে দেয়, এই 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হিসেবে হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, 30 ধারায় আপনাদেরকে আগেই পড়াই ফেলছি, যেখানে বলতেছে যে যেখানে বলতেছে কি যে আপনার আহ, একই মামলায়, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, একই মামলায় একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে যখন স্বীকারোক্তি দেবে, সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ঠিক আছে কিনা? গত বছরের আগের বছর কইছিলাম 30 ধারার প্রশ্ন আসবে পরীক্ষার, মানে 2-3 ঘন্টা আগে বলছিলাম, একদম হুবহু চলে আসছে। আমারও মন থেকে এবছর মনে হচ্ছে 30 ধারার প্রশ্ন আমরা পাবো এই বছর। ঠিক আছে কিনা? যেমন 30 ধারা থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে যে একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অন্য আসামির দোষারোপ করে স্বীকারোক্তি দিলে তার গ্রহণযোগ্যতা কি ব্যাখ্যা করো। ঠিক আছে কিনা? এরপরে প্রশ্ন হতে পারে যে রাজসাক্ষীর গ্রহণযোগ্যতা কি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে 30, 133 ধারা দিয়ে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন, হ্যাঁ, সবার উপস্থিত, এই যে কোন স্যার গাইডে নাম বলবো না, এটা সম্পূর্ণ ভুল তথ্য যে স্যারের গাইডে সেখানে লেখা আছে যে উপস্থিত, না উপস্থিত কোনো কথা না, মূল শর্ত হচ্ছে একই মামলার বিচার হতে হবে, একাধিক আসামির একত্রে বিচার হতে হবে। মনে করো আমি চুরি করছি, এখন তুমি ডাকাতি মামলার আসামি, তুমি করছো যে, স্যার আমি তো ডাকাতি করছি করছি আমাকে তো চুরি মামলার আসামি, ও আমার সাথে ছিল, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমাকে ওই ডাকাতির মামলার আসামি হতে হবে। কথা কি বুঝছেন? একসাথে আমাদেরকে বিচার হতে হবে, তা না হলে কিন্তু স্বীকারোক্তি গ্রহণযোগ্য না।
কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে ভালো। তাহলে এটা আমরা 30 ধারা থেকে অনেক প্রশ্ন আসবে, এটা আপনাদেরকে আমরা যখন প্রশ্ন আরো সাক্ষ্য লেখাবো তখন আপনাদেরকে বলবো। এরপরে প্রশ্ন আসতে পারে যে আপনার যৌথ 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 স্বীকারোক্তির দায় দায়িত্ব নিরূপণ করো। এই বন্ধুরা, প্রশ্ন আসতে পারে যৌথ স্বীকারোক্তির দায় দায়িত্ব নিরূপণ করো, তখন তুমি কি অ্যান্সার করবা? যৌথ স্বীকারোক্তির দায় দায়িত্ব নিরূপণ করতে গেলে আপনাকে এই সাক্ষ্য আইনের 30 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে, ঠিক আছে কিনা? এবং সাক্ষ্য আইনের ওই যে 133 ধারাটাও কিন্তু আমরা লিখবো। সাক্ষ্য আইনের 133 ধারাটাও আমরা লিখবো, যেখানে আপনাদেরকে বলতেছে যে যৌথ স্বীকারোক্তি অর্থাৎ রাজসাক্ষীর ক্ষেত্রেও কিন্তু একাধিক আসামির একত্রে বিচার করাকালে আপনার এই রাজসাক্ষীর এই কার্যক্রমটা আপনাকে গ্রহণ করা হয়। এবং এই যৌথ স্বীকারোক্তির ক্ষেত্রে মূলত সাক্ষ্য আইনের 30 ধারায় একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অন্য আসামিকে দোষারোপ করে যখন স্বীকারোক্তি দেবে, সেই স্বীকারোক্তির আদালতে গ্রহণযোগ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। গোপালগঞ্জ সদর থানায় কেউ আছেন নাকি? এখানে সদর থানায় কেউ আছেন আমার জেলার? কেউ আছেন নাকি? হ্যাঁ, এএসআই কেউ আছে? আচ্ছা, থাকলে ফোন দেন ক্লাস শেষে, একটু কথা আছে। তাহলে 30 ধারা কিন্তু এই যে দুটো উদাহরণ আছে, এই দুটো উদাহরণ ভাই মুখস্থ করে ফেলতে হবে। 30 ধারা কি বোঝেন না? এমন এগুলো আমরা আগে পড়াইছি, সময় নষ্ট করবো না, আগে পড়াইছি। আচ্ছা, পরে পড়াবানি এটা। 31 ধারাটা আমরা একটু দেখবো, গত ক্লাসে পড়াই নেই। 31 ধারায় বলতেছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, তবে চূড়ান্ত প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথা ক্লিয়ার? স্বীকৃতি কিন্তু চূড়ান্ত প্রমাণ না। মানে আমি কলাম যে আমি এই অমুককে হত্যার সময় আমি দেখছিলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা একটা স্বীকৃতি। বা এই কলমটি আমার, এই ছুরিটি আমার, এই জামাটি আমার, এই অস্ত্রটি আমার। হ্যাঁ, আমি ঘটনার দিন অমুক জায়গায় ছিলাম না, আমি ঘুমাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। এটা একটা স্বীকৃতি। আমরা 17 ধারায় পড়ে আসছি, স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি, যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। গোপালগঞ্জের লোক না, গোপালগঞ্জের লোক আমি খুঁজতেছি না, আমি খুঁজতেছি গোপালগঞ্জ সদর থানায় কেউ আছেন কিনা, এই লোক খুঁজতেছি আমি। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার এই সাক্ষ্য আইনের আপনার এই 31 ধারায় বলতেছে স্বীকৃতি কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ না। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণে প্রতিবন্ধকতা হিসেবে আপনার কাজ করে। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণের প্রতিবন্ধকতা হিসেবে আপনার কাজ করবে। কিরকম? মনে করেন একজন ব্যক্তি কলো যে ঘটনার উক্ত হত্যা মামলার ঘটনার সময় আমি ওখানে ছিলাম না, এটা একটা স্বীকৃতি। বা আমি ওখানে আমি ছিলাম, আমি দেখছি ঘটনা ঘটছে। এই কথাটা 31 ধারায় বলতেছে যে স্বীকৃতির উপর ভিত্তি করে কোনো মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা যায় না, কিন্তু স্বীকারোক্তির উপর ভিত্তি করে কিন্তু আদালত যদি ইচ্ছা করে চূড়ান্ত রায় আপনার ঘোষণা করতে পারে। কিরকম? আমি যদি কই যে আমি রাসেলকে খুন করছি, তাহলে এক কথায় কিন্তু মামলা শেষ। আদালত যদি মনে করে অন্য সাক্ষ্য প্রমাণের দরকার নাই, আসামি যেন নিজেই স্বীকার করছে যে সে খুন করছে, তাহলে এই কথার উপর ভিত্তি করেই কিন্তু তার ফাঁসি দিয়ে দিতে পারে, অথবা তাকে জেল জরিমানা। এই জন্যই বলা হয় যখন স্বীকারোক্তি আদায় করা হবে আসামিকে বলা হয় যে আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন আপনাকে কিন্তু দিতে বাধ্য করা হচ্ছে না, আপনি দিতেও পারেন নাও পারেন। আপনার এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার জেল জরিমানা এমনকি ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এখন আপনি দেবেন কি না দেবেন এটা আপনার ব্যাপার। আপনি দিল্লি দেন, রেকর্ড করবো, না দিল্লি না দেন, সমস্যা নাই। এই জন্য সাক্ষ্যের 31 ধারায় বলতেছে এমসিকিউ স্বীকৃতি কি না? চূড়ান্ত প্রমাণ না। তাহলে চূড়ান্ত প্রমাণ কি? স্বীকারোক্তি। কেননা স্বীকৃতির উপর ভিত্তি করে কোনো মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা যায় না, কিন্তু আপনার স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা যায়। দ্বারা কি দেবো? দ্বারা দেবো হচ্ছে ওই যে 17 থেকে 23 দেবো, 31 দেবো, 24 থেকে 30 দেবো। পাঁচ মার্কের প্রশ্ন আসলে এরকম আমরা লিখবো। তাহলে এখান থেকে এমসিকিউ হতে পারে যে স্বীকৃতি কি? এমসিকিউ চূড়ান্ত প্রমাণ না। কত দ্বারা? সাক্ষ্য আইনের 31 ধারা। ক্লিয়ার কিনা? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণে কি হিসেবে কাজ করে? প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এমসিকিউ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। থ্যাংক ইউ, আর দরকার নাই। আমরা এখন পড়বো যে এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যারা জানো যে পদোন্নতি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে কিনা? আচ্ছা, এই যে 15 তারিখে মনে হয় ইন্সপেক্টরশিপ পরীক্ষা আছে, প্রশ্নটা পাইলে আমাদেরকে দেবেন, আমরা সলভ করবো, আমরা সবাই প্রশ্ন সলভ করবো, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, যখন পরীক্ষা শেষ হবে তখন কাছে থাকলে আমাদের ক্লাসে দেবেন, আমরা সলভ করব। শোনেন, আমি আমার সাথে হয়তো আপনারা একমত কিনা আমি জানি না, আপনি যতই আইনে জাহাজান অনেক সূচি পারেন কোনো কাজে আসবে না জীবনে। এগুলো আপনাকে তো অনেক প্রশ্ন জানতে হবে। পরীক্ষা আসবে না প্রশ্ন। পরীক্ষা হলে কবে না রে যে আলিম এই ধারায় কি আছে কবলেই তুমি পাস, সূচি জানি কোনো লাভ নাই। আপনাকে অনেক প্রশ্ন জানতে হবে, একাধিক কোটি কোটি, মানে কথার কথা কোটি কোটি প্রশ্ন আপনাকে জানতে হবে। তাহলে পরীক্ষার হলে কিছু আপনি লিখে আসতে পারবেন। ওখানে আছে লেখার খেলা, এবং একাধিক প্রশ্ন জানলে মাথার ভিতরে কিছু থাকবে, আপনি পার পার পাইয়ে আসবেন। আদারওয়াইজ আপনি অনেক আইন জানেন,
48টা -1%, 52টা অন্য আইন পড়ছেন, এগুলো কোনো কাজে আসে না। ঠিক আছে? হয়তো আমার কথার সাথে আপনি একমত কিনা আমি জানি না, এই জন্য আমরা একাধিক প্রশ্ন সলভ করবো সবসময়। আচ্ছা, আমরা এখন পড়বো যে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। সাক্ষ্য আইনের 32 এবং 33 এই দুটো ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেমন সাক্ষ্য আইনের এখনো পড়ি নাই, আমরা সামনে পড়বো যে সাক্ষ্য আইনের 59 এবং 60 মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। তখন আমরা কিন্তু লিখবো সাক্ষ্য আইনের 59, 60 এবং সাক্ষ্য আইনের 3 ধারার উপর ভিত্তি করে লিখবো যে যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা দেখছে এবং এই ঘটনা সম্পর্কে মৌখিক বিবৃতি দেবে, সে দেখছে এবং প্রত্যক্ষ করছে, এমন সাক্ষ্যই কেবলমাত্র আদালতে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে কিনা? এজন্যই বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট। কিন্তু অপরের কাছ থেকে শুনে বা অনুধাবন করে বা অন্য কোনোভাবে যখন সাক্ষ্য দেবেন, তখন সেটা ভুল হতে পারে, বা সেখানে কোনো গোঁজামিল হতে পারে, বা সেখানে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। যখন আপনি সরাসরি দেখে কোনো সাক্ষ্য দেবেন, সেটাই কিন্তু মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বহন করে, যা সাক্ষ্য আইনের 59 এবং 60 ধারায় বলতেছে। এখন কথা হচ্ছে কি, যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, এই নিয়মের ব্যতিক্রম কি ব্যাখ্যা করো। ইন্সপেক্টর প্রশ্ন আসছে না? এএসআইদের প্রশ্ন আসছে না ভাই? মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে এই নিয়মেরও কিন্তু ব্যতিক্রম আছে। আমার গাড়ি দেখবেন প্রশ্ন আসে, রাখাল চন্দ্র স্যারের বইতে এই প্রশ্নটা আছে। এই এই নিয়মের ব্যতিক্রম আছে এই সাক্ষ্য আইনের 32, 33। ঠিক আছে কিনা? অর্থাৎ যে যে ব্যক্তি মারা গেছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, যাকে বিরুদ্ধ পক্ষ লুকায় রাখছে, হ্যাঁ, এই সকল ব্যক্তির বিবৃতি, হ্যাঁ, তারা যদি কারো কাছে বলে যায়, কয়ে যায়, লিখে যায়, তারা তাদের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। আবার সাক্ষ্য আইনের 6 ধারার ক্ষেত্রে, সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে, যখন একটা ঘটনার সাথে অন্য ঘটনা জড়িত থাকবে, ওই সকল বিষয় প্রত্যক্ষ না হলেও ওই সম্পর্কে যে যা জানে তাদের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। আবার সাক্ষ্য আইনের 17 থেকে 23 স্বীকৃতি প্রত্যক্ষ না হলেও সেটা আদালতে স্বীকৃতি প্রাসঙ্গিক। আবার সাক্ষ্য আইনের 24 থেকে 30 স্বীকারোক্তি প্রত্যক্ষ কোনো বিবৃতি না হলেও সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। যেমন আপনি একজনকে মারি ফেলছেন, আপনি ঘটনাস্থলে ছিলেন কি ছিলেন না এটা হলো পরের বিষয়, কিন্তু আপনি যদি স্বীকারোক্তি দেন আপনি মারি ফেলছেন, তাহলে এটা এটা প্রত্যক্ষ, এটা আছে মানে সঠিক হিসেবে বা গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে। তাহলে এটা রিটেন একটা প্রশ্ন শিখে ফেললাম আমরা যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে এই নিয়মের ব্যতিক্রম কি। তাহলে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে সাক্ষ্য আইনের 3 ধারা, 59 ধারা, 60 ধারা। আর এই নিয়মের ব্যতিক্রম কি? ব্যতিক্রম আছে 32 ধারা, ব্যতিক্রম আছে 33 ধারা, ব্যতিক্রম আছে সাক্ষ্য আইনের 6 ধারা, ব্যতিক্রম আছে সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারা, ব্যতিক্রম আছে 24 থেকে 30 ধারা। মানে তোমাকে সব ধারা লেখা লাগবে না, একটা করে পয়েন্ট লাগবা। শ্রুত সাক্ষ্য কখন আদালতে প্রাসঙ্গিক? শ্রুত সাক্ষ্য, ওই যে একজন কমেন্ট করছে মুকুল হোসেন, থ্যাংক ইউ নড়াইল, যে বলছে শ্রুত সাক্ষ্য কখন প্রাসঙ্গিক, প্রশ্ন এরকম আসতে পারে। তাহলে শ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 6 ধারায়, সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারায়, অর্থাৎ স্বীকৃতি শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক, এক কথায় লাগবেন 17 থেকে 23। স্বীকারোক্তি শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক 24 থেকে 30। এরপরে এরপরে লাগবেন হচ্ছে আপনার এই যে এই সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে কোনো ঘটনার সাথে অন্য কোনো বিষয় জড়িত থাকলে সেটা শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনের 32 ধারার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি যদি কারো কাছ থেকে শুনে থাকে কোনো সাক্ষ্য, সে যদি হারায় যায়, মরে যায়, পলায় যায়, তাকে খুঁজে না পাওয়া যায়, সে যদি বিদেশে অবস্থান করে, এটা শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক। 33 ধারার ক্ষেত্রে কোনো ব্যক্তি একবার সাক্ষ্য দেওয়ার পরে সে যদি হারায় যায়, মরে যায়, পলে যায়, তার এই সাক্ষ্য যদি পূর্বে লেখা থাকে বা কেউ যদি শুনে থাকে, সেটা শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক। তাহলে একটা রিটেন একটা যদি প্রশ্ন আসে, শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক কোন কোন ক্ষেত্রে, বন্ধুরা লিখে রাখেন, লিখে না ভুলে যাবেন, লিখে রাখেন। প্রাসঙ্গিক হচ্ছে সাক্ষ্য আইনের 6 ধারার ক্ষেত্রে, ঠিক আছে, সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারার ক্ষেত্রে। একজন কয়েছে শ্রুত সাক্ষ্য কি? এই তুমি 5 মিনিট দাঁড়াই থাও, এত নর্মাল স্টুডেন্ট আমাদের ক্লাসে আছে? শ্রুত সাক্ষ্য আছে শোনা সাক্ষ্য ভাই, আমাকে কাছ থেকে শুনছো যে তুমি এই ঘটনা তুমি ঘটে তুমি দেখো নাই। ঠিক আছে কিনা? মনে করো করিম রহিমারে ধর্ষণ করতেছে, এখন ধর্ষণ কেটা করছে তুমি দাও নাই, কিন্তু ওই মেয়ের আত্মচিৎকার তুমি শুনছো। কথা কি বুঝছো নি? কে ধর্ষণ করছে তুমি শোনো না, দেখো নাই, কিন্তু আত্মচিৎকার তুমি শুনছো, এটা এই যে এইটা হলো শোনা সাক্ষ্য। ঠিক আছে কিনা? যে আমি চিৎকার শুনছি। ক্লিয়ার? এই মাইন্ড ক্লিয়ার, মজা করলাম আর কি, সবাই তো সবকিছু জানবে না। তাহলে সূত্র সাক্ষ্য কাকে বলে? যে সাক্ষ্য সে চোখে দেখেনি কিন্তু কানে শ্রবণ করছে, ঠিক আছে কিনা, অপরের কাছ থেকে শুনছে ঘটনাটাই, সেই সাক্ষ্যকে বলা হচ্ছে শ্রুত সাক্ষ্য হিসেবে আদালতে সেটা প্রাসঙ্গিক। হ্যাঁ, আচ্ছা। এরপরে সাক্ষ্য আইনের 32-এ মানে যে সাক্ষী হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন সাক্ষীর সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। 33-এ হচ্ছে যে সাক্ষী একবার সাক্ষ্য দিয়েছে, পরবর্তীতে হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, ছাড়িয়ে গেছে, বিদেশে অবস্থান করতেছে, হাজির করার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ,
এ ধরনের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। আর এই তো এরকম লিখলে উত্তর শেষ। আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 32 ধারায় কি বলছে। 32 ধারায় আপনাকে মোট 8টা পয়েন্ট আছে বন্ধুরা। কি বলতেছে? 32 ধারায় আপনার মোট 8টা পয়েন্ট রয়েছে। সাইফুল, তুমি একটু ফেসবুকে লাইভ দাও, ফেসবুকে লাইভ দাও। আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট আছে বুঝছেন, তার জুমে সমস্যা, মানে তার একার জন্য ফেসবুক লাইভ দেওয়া লাগে বুঝছেন। স্টুডেন্টদের ফেসবুক লাইভ দেয় আমি কি কব, কারণ এটা আমি বলতে পারি তুমি আমার কাছে পড়ো না, এটা বললে সে কষ্ট পাবে, সে আমাকে নিশ্চয়ই ভালোবাসে না, আমার কাছে এই জন্য পড়ে। এটা খুবই মানে একটা কেমন লাগে। এই সাইফুল, ফেসবুক লাইভ দিয়ে দেন, আপনি স্টুডেন্টদের ফেসবুক গ্রুপে লাইভ দিয়ে দেন। হ্যাঁ, 32-এ আপনাকে বলতেছে যে 4 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। এমসিকিউ হতে পারে, 32 ধারায় কয় শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক? হ্যালো। আসসালাম স্যার। হ্যাঁ বলো। স্যার ব্যস্ত নাকি স্যার? আরে ক্লাস করতেছি তো, বলো। ফেসবুক লাইভ, ফেসবুক লাইভ চলে, লাইভ চলে, কাটি দেন, লাইভ চলছে, আপনি লাইভই দেখেন। শোনেন, আমাদের এই এই ল্যাপটপের আইডি ছাড়াও আরো মোবাইলে আইডি আছে বুঝছেন, এখানে তো লোক হয়তো ধরে না, এই জন্য মোবাইলের আইডিতে ক্লাস করে অনেকে। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শোনেন, তাহলে এখানে 32 ধারা এমসিকিউ হতে পারে, কয় শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক বলেন, জোরে বলেন। 4 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক, কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। এটা কিন্তু বোঝার বিষয়, কেউ হজা বলা বাদায়েন না, বুঝতে না বুঝলে কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবেন না। 32 ধারায় বলতেছে 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, মাথায় ঢুকুন। 32 ধারায় কয় শ্রেণীর লোকের বিবৃতি ভাই? 4 শ্রেণীর লোকের বিবৃতি কয়টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক? 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। এখন মাথার ভিতরে এটা ঢুকুন, এই যে যে 4 শ্রেণীর, এই যে যে হ্যালো। হ্যাঁ ভাই, এই ভালো আছি, বলেন, আমি একটু ব্যস্ত, বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে 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 যে বিষয়টা আপনাকে বলতেছে, যে 32 ধারায় যে 4 শ্রেণীর লোকের বিবৃতির কথা আপনাকে বলতেছে, এই 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। কয়টি ক্ষেত্রে? এমসিকিউ। 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। এখানে আপনাদেরকে আরো জানতে হবে যে এই যে যে 4 শ্রেণীর লোকের কথা 32 ধারায় কইছে, এই 4 শ্রেণীর লোক জীবনে আদালতের বারান্দায় আগে যায় নাই, অর্থাৎ এরা আদালতে কোনোদিন সাক্ষ্য দিতে আগে যায় নাই, ঠিক আছে কিনা? কিন্তু 33 এবং 32 ধারার মধ্যে মূল যে পার্থক্যটা, 33 ধারায় 4 শ্রেণীর লোক, 32 ধারায় 5 শ্রেণীর লোক। কিন্তু 33 ধারায় যে 4 শ্রেণীর লোকের কথা বলছে, এই 4 শ্রেণীর লোক আদালতের বারান্দায় কোনোদিন যায় নয়াকারে নাই। ক্লিয়ার? আর 33 ধারায় বলতেছে যে 5 শ্রেণীর লোক, তারা আদালতের বারান্দায় একবার যায় সাক্ষী দিয়েছে, দেওয়ার পরে তারা হারাই গেছে, মরিয়ে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে পড়ছে, বিদেশে অবস্থান করতেছে, অথবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূল পার্থক্যটা কি বুঝছেন? আপনার মাথায় কি ঢুকছে কিনা বলেন। 32 ধারায় যে 4 শ্রেণীর লোকের কথা বলছে, এরা জীবনে আদালতে যায়নি, তারা এমনি ঘটনা শুনছে বা তারা জানে, এই 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কিন্তু 33 ধারায় যে আপনার 5 শ্রেণীর লোকের কথা বলতেছে, এরা মামলার বিচার কার্যের ক্ষেত্রে একবার আদালতে সাক্ষ্য দিয়ে আইছে, দিয়ে আসার পরে পরবর্তীতে তারা মরে গেছে, হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে পড়ছে, বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকায় রাখছে, অথবা সাক্ষী বিদেশে অবস্থান করতেছে, যাকে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। মাথায় কি ঢুকছে কিনা? তাহলে 32-এ তারা জীবনে আদালতে যায় নাই, 33-এর সাক্ষীরা আদালতে একবার দেশে যাওয়ার পরে হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে। এখন আমরা জানবো যে 32-এ কি বলতেছে। 32-এ বলতেছে যে আহ, যেই ব্যক্তি মৃত্যু, তাহলে 4 শ্রেণীর লোক কারা? মৃত ব্যক্তি, তারপর 2 নম্বরে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 নম্বরে যাকে যে সাক্ষ্যদানের অযোগ্য, 4 নম্বরে যাকে হাজির করা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, ঠিক আছে কিনা? এদের সাক্ষ্য মৌখিক বা লিখিত যাই হোক না কেন, এ ধরনের সাক্ষ্য আদালতের প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। ক্লিয়ার? তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, সাক্ষ্য আইনের 32 ধারায় কয় শ্রেণীর লোকের বিবৃতি প্রাসঙ্গিক, জোরে বলেন। 4 শ্রেণীর লোকের বিবৃতি প্রাসঙ্গিক। কি কি? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, আর হচ্ছে ব্যয় সাপেক্ষ, তাদেরকে হাজির করা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ ব্যক্তি। ক্লিয়ার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে 32 ধারাটা কি আপনারা বুঝতে পারছেন? প্রথম যে পয়েন্টটা বলতেছে, কয় শ্রেণীর ক্ষেত্রে ভাই, জোরে বলেন।
চার শ্রেণীর লোকের বিবৃতি কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, জোরে বলেন। 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। 8টা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে, 8টা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে। 1 নম্বরে বলতেছে 32-এর 1, যেটা বহুল প্রচলিত একটি প্রশ্ন, যে মৃত্যুকালীন জবানবন্দি, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে এই চার শ্রেণীর লোকের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। 32-এর 1-এ বলতেছে, যে ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে অথবা ঘটনার যে কোনো অবস্থার ফলে তার মৃত্যু ঘটিয়াছে তৎসংশ্লিষ্ট কোনো পরিস্থিতি সম্পর্কে যদি তার বিবৃতি থাকে, হ্যাঁ, এই মৃত্যুকালীন জবানবন্দির এই বিবৃতিটা, এটা কি, এটা কি সাক্ষ্য, এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় হিসেবেই আদালতে গণ্য হবে। এখন এতটুকু জানলে তো আপনি পরীক্ষায় লিখতে পারবেন না, আর এগুলো পরীক্ষা আসবেও না। তাহলে পরীক্ষায় আসবে কি? পরীক্ষায় আসবে হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, মৃত্যুকালীন জবানবন্দি কে কে রেকর্ড করতে পারে, মৃত্যুকালীন জবানবন্দির উপাদান সমূহ লেখো, মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য লেখো, মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর বেঁচে গেলে তার গ্রহণযোগ্যতা কি লেখো। এরকম মনে করেন যে 12 কানির প্রশ্ন আপনার আসবে। ঠিক আছে, না আমরা শিখবো মৃত্যুকালীন জবানবন্দি কি। মৃত্যুকালীন জবানবন্দির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডাইং ডিক্লারেশন। মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে সাক্ষ্য আইনের 32-এর 1-এ কিন্তু এরকম কোনো কথা কয় নাই, ঠিক আছে কিনা, অর্থাৎ ব্যাখ্যামূলক বলে নেই। বাট মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আপনাকে জানতে গেলে পিআরবি 266 পড়তে হবে। কত পড়তে হবে বন্ধুরা বলেন? পিআরবি 266 আপনাকে পড়তে হবে। ওখানে মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে ডিটেলস লেখা আছে। তাহলে আমরা একটু বাংলা ভাষায় পড়ি। মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞা, সাক্ষ্য আইনের কয় ধারা, এমসিকিউ 32-এর 1। মৃত্যুকালীন জবানবন্দি এর ইংরেজি প্রতিশব্দ কি? এর ইংরেজি প্রতিশব্দ আছে ডাইং ডিক্লারেশন। কি বলতে চাই বলেন? মৃত্যুকালীন জবানবন্দি ইংরেজি প্রতিশব্দ কি বন্ধুরা? ডাইং ডিক্লারেশন। ক্লিয়ার? মৃত্যুকালীন জবানবন্দির ইংরেজি প্রতিশব্দ কি? ডাইং ডিক্লারেশন। এখন মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? মৃত্যুকালীন জবানবন্দি হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি প্রদান করে, হ্যাঁ, তাকেই বেসিক্যালি আপনার মৃত্যুকালীন জবানবন্দি বলা হয়ে থাকে। এটা মনে রাখবেন। তাহলে এমসিকিউ হতে পারে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দেয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে আপনার মৃত্যুকালীন জবানবন্দি বলা হয়ে থাকে। এরপরে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, যে মৃত্যুকালীন জবানবন্দি কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এমসিকিউ, মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে লিখে রাখেন, নাহলে পরবর্তীতে এমসিকিউ পারবেন না। মৃত্যুকালীন জবানবন্দি, হ্যাঁ, নিজের মৃত্যুর কারণ সম্পর্কে হতে হবে, নিজের মৃত্যুর কারণ সম্পর্কে হতে হবে। মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকার মৃত্যুর মানে মামলার ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আর একটা জিনিস আমরা মনে রাখবো, যে মৃত্যুকালীন জবানবন্দি কোনো সম্পত্তি দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা লিখে রাখেন, মৃত্যুকালীন জবানবন্দি কি দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? কোনো সম্পত্তি দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে কিনা? আমি মৃত্যুর আগে কয়ে গেলাম যে আমার এই সম্পত্তির মালিক অমুক, হ্যাঁ, এটা কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি হবে না, এবং এই 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 বিবৃতি কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নাই। ঠিক আছে কিনা? এরপরে আমরা যেটা জানবো, যে মৃত্যুকালীন জবানবন্দি কে রেকর্ড করতে পারে। মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডের বিধান হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা উত্তম। ঠিক আছে কিনা? তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই ব্যক্তির সম্মুখে যে ব্যক্তি হাজির থাকবে সেই ব্যক্তি রেকর্ড করতে পারে। যেমন আপনার ডাক্তার রেকর্ড করতে পারে, পুলিশ রেকর্ড করতে পারে, ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারে, চেয়ারম্যান পারে, মেম্বার পারে, যে কোনো জনসাধারণ মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারে। এমনকি ওই যে একটা প্রশ্ন আসে, দেখবেন প্রায়ই আসছে, যে কনস্টেবল কি মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারে? হ্যাঁ, কনস্টেবল মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারে। নার্সও পারে। নার্স পারবে না কেন? নার্সও পারে। ঠিক আছে কিনা? তো যে কোনো ব্যক্তি পারলে নার্সও পারবে। ঠিক আছে? কনস্টেবল, হ্যাঁ, কনস্টেবল মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড, যদি ওই ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন কনস্টেবল সম্মুখে থাকে, তাহলে কে কে আপনার এই মানে কি বলে ওটা, যে উপস্থিত থাকবে সেই কিন্তু আপনার এই মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করে। এটা পেয়ার 266-তে আপনাকে বলছে। এখন কথা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দির চৌকিদারও পারে। মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি, এটা আমরা পরে পড়তেছি। মৃত্যুকালীন জবানবন্দির উপাদান সমূহ কি, উপাদানগুলো পরীক্ষায় আসে। তাহলে উপাদান সমূহ কি বন্ধুরা? উপাদান হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দিতে উক্ত ব্যক্তির মৃত্যুর বিবৃতি থাকতে হবে। মৃত্যুকালীন জবানবন্দি মৃত্যুর পূর্ব মুহূর্তে দিতে হবে। মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার সময় বিবৃতি, হ্যাঁ, আছে আপনার যে ভাষায় বলবে ওই 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 ভাষা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি, এতে বিবৃতিতে তার স্বাক্ষর বা টিপ সই নিতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে রেকর্ড করতে হবে। তারপর হচ্ছে ঘটনার দিন তারিখ এবং সময় উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপরে যিনি লিপিবদ্ধ করতেছেন তার স্বাক্ষরটা ওখানে নিতে হবে। হ্যাঁ, সুস্থ মস্তিষ্ক যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারবে। তবে আমরা এখানে একটা নোট ব্যবহার করতে পারবো,
যে যদিও মৃত্যুকালীন জবানবন্দি পৃথিবীর সকল ব্যক্তি রেকর্ড করতে পারবে, যে হাজির থাকবে সেই রেকর্ড করতে পারবে, তবে একজন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা সর্বোত্তম হিসেবে গণ্য। এই নোটটা আমরা দেবো, ঠিক আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, আরেকটা তথ্য আমরা মনে রাখবো, মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার সময় ওই ব্যক্তি যে মুমূর্ষু অবস্থায় থাকতে হবে বা মরমর ভাব থাকতে হবে এমন কোনো কথা না। এটা মনে রাখবেন, মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার সময় ওই ব্যক্তি যে মুমূর্ষু অবস্থায় থাকতে হবে বা মরমর ভাবে থাকতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে কিনা? জবানবন্দি দেওয়া অনেক পরও সে মরতে পারে, এটা কোনো বিষয় না। কথা বুঝছেন? এখন মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? মৃত্যুকালীন জবানবন্দিকে সাক্ষ্যগত মূল্য যখন লাগবো, তখন মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞাটা আগে দেব। এরপরে লাগবো যে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর উক্ত ব্যক্তি যখন মারা যাবে, কেবলমাত্র তখনই ওহা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে সাক্ষ্যগত মূল্য বহন করবে। 32-1 PRB 266। 2 নম্বর পয়েন্ট দেব যে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি ওই ব্যক্তি বেঁচে যায়, তাহলে ওটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে থাকবে না, ঠিক আছে কিনা? তখন সেটা হচ্ছে আপনার আদালতে কার্যবিধির 57 ধারা মোতাবেক সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে আপনার মানে গ্রহণযোগ্য হবে। এবারে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর উক্ত ব্যক্তি যদি বাইসে যায়, সেক্ষেত্রে আদালতে হাজির হয়ে যদি ভিন্ন কথা বলে 145 ধারা সাক্ষ্য আইনের বৈপরীত্য প্রদর্শন করবে, এগুলোও সাক্ষ্যগত মূল্য। এছাড়া কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক উক্ত বিবৃতি দানকারী বেঁচে গেলে আপনার তা সাক্ষীর জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে কিনা? তাহলে আমরা ওই কি পালাম, 32-1 পালাম, সাক্ষ্য আইনের 45 পালাম, 157 পালাম, এবং কার্যবিধি আইনের 161 পালাম। PRB 265-61 সাথে আমরা এখানে ব্যবহার করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা বন্ধুরা, তাহলে মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে এই ধরনের প্রশ্ন যখন আপনার আসবে, এটা আমরা ইনশাল্লাহ আমরা লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম যে সাক্ষ্য আইনের 32 ধারায় যে 8টা পয়েন্ট আছে, তাহলে 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 4 শ্রেণীর লোক জীবনে আদালতের বারান্দায় যায় নাই, গেছে আদালতের বারান্দায় যায় নাই, এরা শুধু মরে গেছে, হারাই গেছে, পলাই গেছে, কিন্তু তারা একটা বিষয় জানতো, ঠিক আছে কিনা? 2 নম্বরে বলতেছে স্বাভাবিক কাজকর্মের রীতি অনুসারে বিবৃতি, ঠিক আছে কিনা? অর্থাৎ যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দেয়, এবং বিশেষ করিয়া যদি তাহার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুসারে বা পেশাগত কর্তব্য সম্পাদনের সঙ্গে রক্ষিত স্মারকলিপিতে অথবা খাতায় উক্ত বিষয় লিপিবদ্ধ থাকে, এই সংক্রান্তে যে বিবৃতি থাকবে, এই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক। কিচ্ছু বোঝেন নাই আপনারা। এখানে বলতেছে স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী কোনো বিবৃতি, এটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই যে আমার সামনে কিরা আছে, মনির আছে। মনিরের মনে করেন যে তার বয়স এখন 30 বছর, এখন তার জন্ম নিয়ে সমস্যা, মানে প্রশ্ন হয়েছে যে আসলে তার জন্ম তারিখ কবে, বা তার আসলে তার পিতার নাম কি, বা আসলে তার মার নাম কি। কিন্তু তদন্তে দেখা গেল যে তার পিতার নাম ক, মায়ের নাম আছে খ, এবং সে মনে করেন আমাদের শ্রীপুর থানার দাড়িয়াপুর স্বাস্থ্য উপজেলায় তার 1991 সালে তার জন্ম হয়েছে, ঠিক আছে কিনা? তাহলে একজন হাসপাতালে স্বাভাবিক কাজকর্ম বা তার পেশাদারিত্বের ক্ষেত্রে একজন ডাক্তার কিন্তু যখন একজন শিশু সিজার করে বা জন্ম হয়, তখন ওই ওই রেজিস্টারে কিন্তু তার নাম ঠিকানা লেখা থাকে, লেখা থাকে না? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই যে তার রেজিস্টারে তার নাম ঠিকানা যে লেখা আছে, এই ডাক্তার কি এখন বাইসি আছে, বা ডাক্তারটা কি খোঁজ পাওয়া যাবে? ডাক্তার বাইসি থাকুক বা না থাকুক, তাহলে এই যে যে স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী কোনো একটা বিবৃতি কোনো দলিলে বা কোনো কোনো ডকুমেন্টে লেখা আছে, এই সকল ব্যক্তি যদি হারায় যায়, মরে যায়, পলায় যায়, কিন্তু পূর্বে যে লেখা রয়েছে, তাদের এই বিবৃতি আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে সাক্ষ্য আইনের 32-2। বুঝতে কোনো অসুবিধা ভাই? আবার বলবো, আবার বললে সময় নষ্ট হবে, আশা করি বুঝে ফেলছেন। অর্থাৎ একজন ব্যক্তির স্বাভাবিক কাজকর্মের বা ব্যবসায়িক রীতিনীতি অনুযায়ী, যেমন এই যে মনে করেন যে আহ, আপনাদেরকে আমি পড়াই, আপনাদের একটা রেজিস্টার আমার কাছে আছে, আমি মোবাইল নাম্বার দিয়ে একটা রেজিস্টার খুলছি, ঠিক আছে কিনা? তাহলে আপনি যে আমার কাছে পড়ছেন কিনা, হ্যাঁ, আপনার যে নাম রেজিস্টার খুলে আমি যে আমার যে কাজকর্ম অনুযায়ী আমি রেজিস্টার খুলে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার এন্ট্রি করছি আমি,
তাহলে 20 বছর পরে যদি কোনো প্রশ্ন ওঠে যে রাসেল কামাল সে আলামিনের কাছে পড়ছে কিনা, যদি আমার রেজিস্টারে আপনার মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করা থাকে ওই ওই ফাইলে, তাহলে আমি যদি মরে যাই, হারাই যাই, পলাই যাই, আমার যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার যে স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী তোমাদেরকে যে আমি পড়াচ্ছি, এই যে আমার রেজিস্টারে তোমার নামটা লেখা আছে, 20 বছর পরে হলেও আমার এই লিখিত বিবৃতি এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, যে না, আলামিনের কাছে কামাল নামক একজন ব্যক্তি 20 বছর আগে সে পড়ছে। ক্লিয়ার? কথা মনে হয় কেউ বুঝতেছেন না। এটা সাক্ষ্য আইন অনেক মজার আইন, আপনি যদি না বোঝেন তাহলে সমস্যা, কিন্তু এটা একেবারেই সহজ। ঠিক আছে কিনা? 3 নম্বরে বলতেছে দেখেন, যে মালিকানা স্বার্থ পরিপন্থী বিবৃতি, অর্থাৎ বলতেছে যেই বিবৃতি যদি বিবৃতি দানকারী আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী, অথবা বিবৃতি যদি এইরূপ হয় যে যাহা সত্য হইলে তার বিরুদ্ধে ফৌজদারি বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়ের করার সম্ভাবনা সৃষ্টি থাকে, এ ধরনের বিবৃতিও আদালতে প্রাসঙ্গিক। এই ধরনের একটা প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে রহিমের বাড়িতে ডাকাতি করতে গেল, ডাকাতরা গ্রাম সাধারণ ডাকাতির ব্যক্তিদের ধরে ফেললো, ঠিক আছে কিনা? একজন ডাকাতকে উত্তম মাধ্যম দিল, ডাকাতি ডাকাত ডাকাত নামক ব্যক্তি ক নামক ব্যক্তি ডাকাত, সে মৃত্যুর পূর্বে বলে গেল যে আমার মৃত্যুর জন্যই গ্রামবাসী দায়ী, এই কথা কয়ে সে মনে করেন মারা গেল। তার এই বিবৃতির গ্রহণ, এটা কি মৃত্যুকালীন জবানবন্দি হবে? না, এটা মৃত্যুকালীন জবানবন্দি হবে না। অর্থাৎ এই যে যে বিবৃতিটা সে দিল, হ্যাঁ, এই বিবৃতি কিন্তু তার মালিকানা স্বার্থের পরিপন্থী, অথবা তার, সে ডাকাতি করতে গেছে মরুকাজ, তার বিরুদ্ধে তো ফৌজদারি মামলা হবে, মামলা হবে না বন্ধুরা? তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে বা দেওয়ানি মামলা হবে। অর্থাৎ তার বিবৃতি যদি তার বিরুদ্ধে যায়, তাও কিন্তু আপনার আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যদি সে মরে যায়, হারায় যায়, পলায় যায়, খুঁজে না পাওয়া যায়, কিন্তু সে যদি কয়ে যায় যে এই ঘটনা ঘটছে, তাহলে এই বিবৃতি আদালত সাক্ষ্য আইনের আপনার এই 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 32-3 আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ বিবৃতি দানকারী ব্যক্তির বিবৃতি যদি তার স্বার্থের পরিপন্থী হয়। একজন ডাকাত, দেখুন বিএলদার রাখাল চন্দ্র স্যারের বইতে এই প্রশ্নটা আছে, একজন ডাকাত ধরা খাওয়ার পরে মৃত্যুর পূর্ব মুহূর্তে করলো যে আমার মৃত্যুর জন্য এই গ্রামবাসী দায়ী, এই বিবৃতি গ্রহণযোগ্য থাকি, এটা 32-1 কিন্তু গ্রহণযোগ্য না, 32-3 এটা গ্রহণযোগ্য। কথা বুঝছেন? অপরাধীর বিবৃতি আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 3। আপনাদের ভিতরে কি মাথায় কিছু ঢুকতেছে কিনা? 32 ধারায় 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 4 শ্রেণীর লোক জীবনও কিন্তু আদালতের বারান্দায় যায় নেই। কথা বুঝছেন? কিন্তু 33-এ 5 শ্রেণীর লোক, এরা কিন্তু আদালতের বারান্দায় একবার গেছে, যাওয়ার পরে হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 32-4 বলি, অধিকার বা প্রথায় প্রচলিত প্রথা বা সর্বসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট অস্তিত্ব। যদি বিবৃতিতে সর্বসাধারণের অধিকার বা প্রচলিত প্রথা, সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব বিবৃতির অভিমত ব্যক্ত থাকে, এবং তাহার অস্তিত্ব থাকিতে বিবৃতি তার অবগত থাকার সম্ভাবনা থাকে, এবং সেই বিবৃতি যদি সংশ্লিষ্ট অধিকার প্রথা বা বিষয় সম্পর্কে বিরোধ সৃষ্টি হওয়ার পূর্বে দেওয়া হয়, তাহলে এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। কিচ্ছু বোঝেন নাই? আমি তোমাদেরকে আগেই পড়াইছিলাম এটা। আমি বলছিলাম কি, যে যখন অধিকার বা প্রথা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হবে, হ্যাঁ, তখন এই অধিকার বা প্রথা সম্পর্কে যখন কোনো ব্যক্তি কোনো কিছু জানবে, হ্যাঁ, ওই ব্যক্তি যদি কারো কাছে কয়ে যায়, বলে যায়, লিখে যায়, ওই ব্যক্তি যদি হারায় যায়, মরে যায়, পলায় যায়, তাকে খুঁজে না পাওয়া যায়, তার এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। কিরকম? মনে করেন আজ থেকে আরো 20 বছর আগে আহ, রোকেয়া হলের সামনে দিয়ে রাত 10টার পরে কোনো ছেলে হাঁটতে পারতো না, এটা একটা মানে ছিল, একটা প্রথা ছিল, বা এটা একটা মানে একটা নিয়ম ছিল, ঠিক আছে কিনা? এখন 20 বছর পরে ওই বিষয়টা নিয়ে মামলা হয়েছে যে কেন রোকেয়া হলের সামনে দিয়ে লোকজন হাঁটতে পারবে না। তাহলে এই যে যে একটা প্রথা ছিল, 20 বছর আগের লোকজন এটা জানতো যে আগে এরকম একটা নিয়ম ছিল, তাহলে এইরূপ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে কয়ে যায় যে হ্যাঁ এরকম একটা নিয়ম ছিল, ঠিক আছে কিনা? যেমন আগের দিনে মানে এখনো কিন্তু দেখবেন গ্রামের মাছাছিরা কি মানে কি কয় এটা, হাজবেন্ডের সাথে খাইতে বসে না, ঘুমটা ছাড়া সামনে যায় না, এরকম আছে নি কোনো গ্রামে? এখন হয়তো নাই মনে হয়। এটা কিন্তু একটা প্রথা, ঠিক আছে কিনা? তাহলে এই নিয়ে যদি আদালতে কোনো মামলা হয়, সেই ক্ষেত্রে 20 বছর আগে যে এরকম একটা প্রথা ছিল, এই সম্পর্কে কোনো বিবৃতি যদি কেউ কারো কাছে কয়ে যায় যে হ্যাঁ এটা এরকম একটা নিয়ম ছিল, ঠিক আছে কিনা, তাদের তাদের এই বিবৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে এই প্রথা বা অধিকার নিয়ে। সেক্ষেত্রে 32-4 আপনাকে এই কথা বলতেছে। ক্লিয়ার ভাই? 32-5 কি বলতেছে? বৈবাহিক বা বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব নিয়ে কোনো বিবৃতি দিলে, ঠিক আছে কিনা, এই বিবৃতিও আদালতে প্রাসঙ্গিক। 32-5 বলতেছে সেই বিবৃতি যদি এমন ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব আপনার বিষয় হয়, যাদের মধ্যে অনুরূপ রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে বিবৃতি তার অবগতির সুযোগ থাকে,
তাহলে পূর্বের যে বিবৃতি এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। কিরকম, এটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি বিয়ে করছেন, ঠিক আছে কিনা, আপনি বিয়ে করছেন, কিন্তু বিয়ের করার পরে আপনার এখন মুমূর্ষু অবস্থায় আপনি মনে করেন যে মরে যাচ্ছেন যাচ্ছেন বাপ, ঠিক আছে কিনা। পরবর্তীতে মনে করেন যে আপনি মৃত্যুর পূর্ব মুহূর্তে কয়ে গেছেন যে আমার এই বউ ছাড়াও আরো একটা বউ কিন্তু আমার আছে, সে ঢাকায় থাকে বা অন্য জায়গা থাকে, এর আসেনি কেন, থাকে। তাহলে আপনি যে একজনের কাছে কয়ে গেলেন, এই পরবর্তীতে যদি এই নিয়ে মামলা হয়, তাহলে যে এই কথাটা শুনলো, এই বৈবাহিক বা দত্তক, যেমন আপনার একটা সন্তান আছে, আপনি আর একটা সন্তান দত্তক নিয়েছিলেন, সেই সন্তান এখন আমেরিকাতে থাকে, ঠিক আছে কিনা, এই কথাটা যদি কেউ জানে এবং উক্ত বিষয়ে যদি আদালতে কোনো মামলা হয়ে থাকে, তাহলে যারা যারা এই বিষয়টা জানছে, ওই ব্যক্তি যদি কারো কাছে আবার কয়ে যায় যে এই অমকের কিন্তু একটা দত্তক ছেলে আছে, অমকের আর একটা বৈবাহিক স্ত্রী আছে, ঠিক আছে কিনা, তো তাদের বিবৃতি অর্থাৎ এই 4 শ্রেণীর লোকের বিবৃতি, অর্থাৎ এটা শোনার পরে যদি ওই ব্যক্তি হারায় যায়, মরাই যায়, পলাই যায়, মানে খুঁজে না পাওয়া যায়, বিদেশে অবস্থান করে, তাহলে এই বৈবাহিক বা দত্তক সম্পর্কে কোনো বিবৃতি দিলে এটা আদালতে প্রাসঙ্গিক। এটা আছে 32-এর 5-এ আপনাকে এই কথা বলতেছে। বুঝতেছেন না ভাই? একেবারে পানির মতো হচ্ছে না, নাকি বুঝতেছেন না কোনটা? এটা সাক্ষ্য আইন কমসে কম আমরা 5-7 বার পড়াবো পরীক্ষার আগ পর্যন্ত, দেখুন একটু পানির মতোই হয়ে যাবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে না। কিন্তু অনেকের মন মানে না যে স্যার পর ফাঁকি দেয়, মানে দ্বারা শর্ট করে এলাচ্ছে না, এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু একটু বুঝতে হবে যে কি চাই, যদি চলে আসে তখন তো ইজ্জত শেষ, যে কেমনে আসলো। নর্মালি এখান থেকে 32-এর 1-এর এই প্রশ্নটাই পরীক্ষায় আসে। আচ্ছা, 32-এর 6-এ কি বলতেছে দেখেন, বলতেছে যে উইল বা পারিবারিক দালিলিক অস্তিত্বের সম্পর্কে বলতেছে, যদি সেই বিবৃতি মৃত ব্যক্তির মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিদ্যমান হয় এবং তাহা যদি ব্যক্তিগণে কারো উইল বা পারিবারিক বিষয়াদি সংক্রান্তে কোনো দলিলে লিপিবদ্ধ থাকে, অথবা এমন পারিবারিক কুষ্ঠি কবরে স্মৃতিফলক পারিবারিক চিত্র বা লিপিবদ্ধ থাকে, সেই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ 32-এর 5 এবং 32-এর 6 অনেকটা একরকমই। 32-এর 6 বলতেছে যে যার সাথে তোমার একটা পারিবারিক সম্পর্ক আছে বা একটা দত্তক সম্পর্ক তুমি নিয়েছো, ওটা হলো 32-এর 5 আছে মুখে মুখে, আর 32-এর 6 আছে ডাইরেক্ট দলিল আছে। ইদানিং দেখবেন নিঃসন্তান দম্পতিরা কিন্তু বাচ্চা করাই করে না, তারা কিন্তু এটা দলিল করে নেয়, ঠিক আছে কিনা। তাহলে এই ধরনের দলিল যদি কারো কাছে থাকে এবং এই দলিল থাকার যদি কোনো ব্যক্তি দেখে এবং যে দেখছে সে যদি হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এই বৈবাহিক বা দত্তক সম্পর্কের কোনো বিষয়ে কোনো মামলা যখন উত্থাপিত হবে, তখন এই যে যে দলিল বা ডকুমেন্টে এটা লেখা আছে, এ ধরনের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 32-এর আপনার এই 6-এ আপনার বলতেছে এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 32-এর সাথে কি বলতেছে, 32-এর সাথে বলতেছে যদি সেই বিবৃতি এমন কোন দলিল, উইল বা দলিলের অন্তর্ভুক্ত বিষয় যাহা সাক্ষ্য আইনের 13 ক অনুচ্ছেদে উল্লেখিত কারবারের সাথে সংশ্লিষ্ট হয়, এ ধরনের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই, যে সাক্ষ্য আইনের 13 ধারায় কি কইছে। সাক্ষ্য আইনের 13 ধারায় কইছে, সাক্ষ্য আইনের 13 ধারায় আপনাকে বলছে যে, 13 ধারায় আপনাকে বলছে যে যখন অধিকার বা প্রথা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হবে, এই বিষয়ে যখন কোনো যা উপস্থাপন করা হবে এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক। আর 32-এর 7-এ বলতেছে অধিকার বা প্রথা সম্পর্কে যখন কোনো প্রশ্ন উত্থাপিত হবে, এই বিষয়ে যে যা জানে, সেই জানার পরে যদি সে ব্যক্তি হারায় যায়, মরে যায়, পলায় যায়, খুঁজে না পাওয়া যায়, তাদের বিবৃতি 32-এর 7-এ আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, 32-এর 7 এবং 32-এর 4 এর মধ্যে আপনার পার্থক্যটা কি, প্রশ্ন হতে পারে না? হতে পারে কিনা? 32-এর 4 এবং 32-এর পার্থক্য কি? 32-এর 7-এও আপনার অধিকার বা প্রচলিত প্রথা সম্পর্কে আপনার বলছে, আর 32-এর 7-এও আপনার কইছে যে ওই যে প্রথা বা অধিকার সম্পর্কে বলতেছে। 32-এর 4 যে বলতেছে যে অধিকার বা প্রথা সম্পর্কে যখন কোনো প্রশ্ন উত্থাপিত হবে, হ্যাঁ, উক্ত বিষয় সম্পর্কে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো অভিমত করে থাকে এবং এই অভিমত দেওয়ার পরে উক্ত ব্যক্তি মরে গেলে, হারাই গেলে, পলাই গেলে, তাদের এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক 32-এর 4। কিন্তু 32-এর 7-এ কিন্তু আপনার অভিমতের কথা বলেনি। 32-এর 7-এ আপনাকে বলতেছে যে এই যে যে প্রথা বা অধিকার সম্পর্কে প্রচলিত যে একটা রীতিনীতি ছিল, এটা একজন ব্যক্তি জানতো, জানার পরে ওই ব্যক্তি মরে গেছে, হারাই গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বিবৃতি 32-এর 7-এ প্রাসঙ্গিক। তাহলে 32-এর 4 হচ্ছে অভিমত থাকতে দিতে হবে আগে, দেওয়ার পরে মরে গেছে। আর 32-এর 7-এ কোনো অভিমত টিমত কিছু দেয় নেই, যেটা সাক্ষ্য আইনের 13 ধারার সাথে সংশ্লিষ্ট। একবারে বিনয়ের সাথে কড়াজোর করে বলে এগুলো পরীক্ষা আসবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেহেতু আমরা প্রথম পড়াচ্ছি, একটু ধারণা থাকা লাগবে এখন কি কইছে, ঠিক আছে কিনা।
এই জন্য আপনাদের একটা সাহস দিচ্ছি, এগুলো আসবে না। 32-এর 1 থেকেই প্রশ্ন আসবে, 32-এর 3 আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 32-এর 4 কি কইছে? বিচার্য বিষয়ের সাথে মনোভাব সৃষ্টি করে, হ্যাঁ হ্যাঁ, এমন সংখ্যক বিবৃতি, এগুলো হচ্ছে আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আহ আমাকে ব্যঙ্গ করে রহিম নামক ব্যক্তি একটা কার্টুন আঁকছে, যেটা আলামিনের, যাতে মান সম্মানের হানি হয়, ঠিক আছে কিনা? এটা কে আঁকছে? এটা মনে করেন রহিম নামক ব্যক্তি আমাকে আঁকছে। তাহলে এই যে যে আমাকে দেখে যে আঁকছে, এই ব্যঙ্গচিত্র দেখার পরে অনেকেই বলতেছে এটা আলামিনের ছবি বা এটা ক নামক ব্যক্তির ছবি, ঠিক আছে? তাহলে সবাই যে বলতেছে এটা ক নামক ব্যক্তির ছবি, এই বিবৃতিটা সে যারা দেখছে, ওই ব্যক্তি হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, কিন্তু একজনের কাছে কয়ে গেছে এটা আলামিনের ছবি, এটা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে কিনা? তাহলে তাদের বিবৃতি, অর্থাৎ এই যে হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এই 8 ধারায়, 32-এর 8-এ। একটা প্রশ্ন আসতে পারে, সাক্ষ্য আইন অনুসারে পূর্বের লোকের বিবৃতি আপনার হচ্ছে আপনার এই কোন কোন অবস্থায় আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, সেটা 32-এর 8টা পয়েন্ট ছোট করে আপনাকে লেখা লাগবে। আর একটা প্রশ্ন যেটা আসবে, যে মৃত্যুকালীন জবানবন্দি কি? মৃত্যুকালীন জবানবন্দির উপাদান লেখো, বৈশিষ্ট্য লেখো, কে কে রেকর্ড করতে পারে, সাক্ষ্যগত মূল্য লেখো। 32-এর 1 প্রশ্ন হতে পারে যে বিবৃতি সাক্ষ্য আইন অনুসারে কোন কোন লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 32 এবং 33, ঠিক আছে কিনা? আরেকটা প্রশ্ন হতে পারে যে বিবৃতি দানকারীর বিবৃতি যদি তার স্বার্থের পরিপন্থী হয়, উক্ত বিবৃতি কখন কিভাবে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 32-এ 3 আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? তবে এই যে বিল রাখাত স্যারের বইতে লেখা আছে, সুপ্রিম কোর্টের আদেশ হচ্ছে বা হাইকোর্টের নির্দেশনা হচ্ছে যে আসামির মৃত্যুকালীন জবানবন্দির আদালতে কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক আছে? আসামির মৃত্যুকালীন জবানবন্দির আদালতে কোনো গ্রহণযোগ্যতা নাই। ওই যে ডাকাতি ডাকাতি করার সময় ধরা খাই মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছে, তাহলে ডাকাতির বা আসামির মৃত্যুকালীন জবানবন্দির গ্রহণযোগ্যতা নাই হচ্ছে আপনার, বলতেছে হচ্ছে 32-এর 3-এ। এটা সুপ্রিম কোর্টের একটা রায় বা আদেশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আসবে না, টেনশনের কোনো কারণ নাই। আমরা চলে যাব সাক্ষ্য আইনের 33 ধারায়। বলতেছে কোন সাক্ষ্যের প্রদত্তর বিবৃতি সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য আদালতে প্রাসঙ্গিক। ওই যে আমি প্রথমেই কিন্তু কইছিলাম, 32 ধারায় যে 4 শ্রেণীর লোকের কথা কইছে, তারা কিন্তু আদালতে জীবনে যায় সাক্ষ্য দেই নেই, তাদের এই বিবৃতি সাক্ষ্য আইনের 32 ধারায় আদালতে প্রাসঙ্গিক। কিন্তু 33 ধারায় এসে কইছে যে 5 শ্রেণীর লোকের বিবৃতি, যারা একবার আদালতে সাক্ষী দেছে, তাদের বিবৃতি 3 অবস্থায় আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 3টে অবস্থায় কি, এটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানবো যে সাক্ষ্য আইনের 32 ধারায় 4 শ্রেণীর লোকের বিবৃতি, এমসি কয় শ্রেণীর লোকের বিবৃতি ভাই? 4 শ্রেণীর লোকের বিবৃতির কথা কইছে। সাক্ষ্য আইনের 33 ধারায় আপনাকে বলতেছে যে কয় শ্রেণীর লোকের বিবৃতির কথা বলতেছে, এমসিকিউ 5 শ্রেণী। তাহলে সাক্ষ্য আইনের যে 4 শ্রেণীর লোকের কথা কইছে, 33 ধারা এসে 1 শ্রেণী বাড়িয়ে গেছে। 1 শ্রেণী হচ্ছে কোনটা? যদি বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকায় রাখে, এমন এই 1 শ্রেণী বাড়ছে। আর 32-এ যে 4 শ্রেণী আছে, ওই 4 শ্রেণী 33-এও আছে, অর্থাৎ ওরা 33-এও আছে, কিন্তু একটা বাড়ছে, সেটা হচ্ছে যদি বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকায় রাখে। তাহলে আমরা কি পেলাম? সাক্ষী যদি মরে যায়, সাক্ষীকে যদি খুঁজে না পাওয়া যায়, সাক্ষ্য যদি সাক্ষ্যদানের অযোগ্য হয়ে পড়ে, সাক্ষী যদি বিদেশে অবস্থান করে, যাকে হাজির করা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ, এটা হলো 4 শ্রেণী 32-এ। আর 33-এ এসে আর একটা বাড়িয়ে গেছে, সেটা কি? বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে যদি লুকায় রাখে, এই 5 শ্রেণী লোকের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক 33-এ। এখন কথা হচ্ছে, 33-এ 5 শ্রেণীর লোকের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক কয়টি ক্ষেত্রে? এমসিকিউ 3টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 3টা ক্ষেত্রে তোমাদের পড়তে হবে। 1 নম্বরে বলতেছে যে যদি একই পক্ষদ্বয়ের মধ্যে থাকে, তাহলে এদের বিবৃতি আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য। মনে করো আমার মাঝে এবং শাহরিয়ার মাঝে মামলা চলতেছে, মামলা চলার পরে মনে করো হজরত সাক্ষী দিয়ে আইছে, এই সাক্ষী দিয়ে আসার পরে হজরত গেছে মরিয়ে, তাহলে সে একবার সাক্ষী যে দিয়েছে, তাহলে পরবর্তীতে যদি আবার আমাদের মধ্যে মামলা হয়ে থাকে এই সংশ্লিষ্টতার বিষয়ে, তাহলে পূর্বের এই বিবৃতি আদালতে আপনার প্রাসঙ্গিক হিসেবে হচ্ছে আপনার গণ্য হবে, ঠিক আছে কিনা? এবং এই পক্ষদ্বয়ের মানে বিচার্য বিষয় আপনার একই একই হতে, অর্থাৎ একই বিচার্য বিষয় আপনাকে মামলাটা হতে হবে, ঠিক আছে কিনা? আর 3 নম্বরে আপনাকে যেটা বলতেছে যে যে সাক্ষী একবার সাক্ষী দেছে, বিরুদ্ধ পক্ষ এই সাক্ষীকে জেরা করার সুযোগ পেয়েছিল বা সুযোগ জেরা করা হয়েছিল, এটা আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা? এই 3টি শর্তে পূর্বের দেয়া বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এক সহজ কথা হচ্ছে, একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা হতে হবে, একই বিচার্য বিষয় আপনাকে হতে হবে, এবং এই যে যে সাক্ষী যে হারাই গেছে, মরে গেছে, পলাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না,
বিরুদ্ধ পক্ষ লুকায় রাখছে, বিদেশে অবস্থান করতেছে, এই সাক্ষীকে প্রথমে আপনাকে জেরা করা হয়েছে, অর্থাৎ বিবাদী পক্ষ জেরা করেছিল, এটা কিন্তু প্রমাণ করতে হবে। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? বুঝছেন? অর্থাৎ সাক্ষ্য আইনের 33 ধারায় আপনাকে 5 শ্রেণীর লোকের বিবৃতি 3টি ক্ষেত্রে আদালতে পারে। প্রশ্ন আসবে কেমবালা? প্রশ্ন আসবে এভাবে যে পূর্বের দেয়া বিবৃতি আদালতে কখন কিভাবে প্রাসঙ্গিক ব্যাখ্যা করো। তাহলে পূর্বের দেয়া বিবৃতি সাক্ষ্য আইনের 33 ধারায় এই 3টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। তাহলে সাক্ষ্য আইনের 32 এবং 33-এর মধ্যে মূল পার্থক্য কি? 32 ধারায় 4 শ্রেণীর লোকের পূর্বে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক, 33 ধারায় 5 শ্রেণীর লোকের পূর্বে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। 32 ধারায় 4 শ্রেণীর ব্যক্তি আদালতে আগে কখনো সাক্ষ্য দেয়নি, 32 ধারায় আপনার 5 শ্রেণীর ব্যক্তি আদালতে একবার সাক্ষ্য দিছে। 32 ধারায় সাক্ষীদেরকে আদালতে কখনো জেরা করা হয়নি, 33 ধারায় সাক্ষীদেরকে একবার জেরা করা হয়েছে। ঠিক আছে কিনা? 32 ধারায় সাক্ষী বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকিয়ে লুকিয়ে রাখার এই পয়েন্ট বা এই উপাদানটি নেই, কিন্তু 33 ধারায় বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকিয়ে রেখেছে, এই পয়েন্ট এই উপাদানটি রয়েছে। এটা বাস্তব পার্থক্য হয়ে গেল। এই বুঝতেছেন আপনারা? বুঝতেছেন না ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম প্রশ্নই আপনার পরীক্ষায় আসবে। সব প্রশ্ন বাদ, পরীক্ষায় আবারও যেটা আসবে সেটা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি। এটাই ভালো করে পড়বেন, ঠিক আছে? অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে জায়গা জেহান দিয়ে যাক, প্রশ্ন যখন বারবার পড়বানি আবার পড়বানি তখন আবার বুঝবেন। এখন আমরা পড়ব বিশেষ অবস্থায় দেয়া প্রদত্ত বিবৃতির বিশেষ অবস্থা বলতে আর অন্য কিছু বুঝেন না। বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির প্রাসঙ্গিকতা কখন কিভাবে প্রাসঙ্গিক সেটা আপনাকে বলতেছে এই 34 থেকে 39 ধারা পর্যন্ত। রিটেনে প্রশ্ন আসতে পারে যে 1872 সালে সাক্ষ্য আইন অনুযায়ী বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। তখন তুমি যদি না জানো তাহলে কিন্তু লিখতে পারবে না, তখন 34 থেকে 39 পর্যন্ত লিখে দিলেই উত্তর কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে যে বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের কত থেকে কত পর্যন্ত আলোচনা করছে। তাহলে সাক্ষ্য আইনের আপনার 34 থেকে 39 পর্যন্ত আপনার এখানে আলোচনা করছে। মৃত্যুকালীন জবানবন্দি গত বছর আইছে, গত বছর তো এবছর আসবে, সব সময় আসে। ঠিক আছে কিনা? আমার কাছে মনে হচ্ছে ইন্সপেক্টরশিপও আসবে না, এগুলো সব সময় পরীক্ষায় আসে এগুলো। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কম পড়বো কেন, বেশি পড়তে হবে, কথা কইেন না। 34 ধারায় বলতেছে যে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় অথবা ডিজিটাল রেকর্ড যখন আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। হিসাবের খাতায় মনে করেন আপনি একটা ব্যবসা করেন, আপনি অমুকের কাছে 5 লাখ টাকা পান, ঠিক আছে কিনা, বাকি খাইছে সে, তাহলে আপনি যে লিখে রাখছেন এই বিবৃতিটা কিন্তু আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 34 ধারায়। ক্লিয়ার? হ্যাঁ, ডিজিটাল এই 34 ধারায় কিন্তু মনে করে এখন কিন্তু হিসাবের খাতা বলতে কিন্তু ডিজিটাল হিসাবের তালি খাতা আছে। এই যে ফেসবুকে দেখবেন, ফেসবুক না, ওই যে প্লে স্টোরে দেখবেন যে এই প্রতিদিনের দৈনন্দিন খরচ কোন খাতে কি করতেছেন, একটা অ্যাপস আছে। এই অ্যাপসে কিন্তু মানুষ লিখে রাখে, জানেন না? আমি একবার করছিলাম, পরে আমি তো হিসেব মিলাতে পারি না, উল্টা পাল্টা খরচ হয় আমার খালি। ও পরে ভাই দিয়ে দিছি, কোনো হিসেব, পরে কোনো হিসেব থাকে না আমার। হ্যাঁ, তাহলে এই যে যে এই এই অ্যাপসে যদি আপনি ডিজিটাল হিসেবে রেকর্ড রেকর্ড সংগ্রহ, এক কথা ক্লাস চলবে, কথা কইেন না, সংরক্ষণ করে রাখেন, তাহলে পরবর্তীতে এই কার্যক্রমের মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। যেমন আমি তোমার কাছে মনে করো যে টাকা পাই, এটা আমার রেজিস্টারে লেখা আছে যে অমুক এই মাসের টাকাটা দেয়নি, তাহলে পরবর্তীতে তোমার আমার মাঝে মামলা হলি, ঠিক আছে কিনা, তুমি যে টাকা দাও নাই, এই যে আমার হিসাবের খাতায় এটা লেখা আছে, এটা কিন্তু পরবর্তীতে আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে আমার এই বিবৃতিটা। সাক্ষ্য আইনের এই 34 ধারায় আপনাকে এই কথাই বলতেছে। আর তোমার আমার মাঝে মামলা হলে এটা প্রমাণ করার দায়ভার কার উপর বর্তায় বলো তো? কে পারে বলেন? সাক্ষ্য শিক্ষক এবং ছাত্রের মাঝে মামলা হলে মামলা প্রমাণের দায়ভার কার উপর বর্তায় বলেন? বলেন না কে? সাক্ষ্য আইনের 111 ধারায় বলতেছে শিক্ষকের উপর বর্তাবে, অর্থাৎ যিনি সিনিয়র থাকবে তাকে, অর্থাৎ গুরু শিষ্য। ঠিক আছে কিনা? তারপর হচ্ছে আপনার এই যে ছাত্র হুজুর, হ্যাঁ, তারপর হচ্ছে বাদী উকিল, ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার এই যে জজ উকিল, অর্থাৎ তার মধ্যে যিনি থাকবে, সিনিয়র থাকবে। যেমন সন্তান এবং পিতার মাঝে মামলা হলে মামলা কাকে প্রমাণ করতে হয়? পিতাকে প্রমাণ করতে হয়। এটা সাক্ষ্য আইনের 111 ধারা পড়াও, তখন ব্যাখ্যা করবানি, ওখানে লেখা আছে যিনি সিনিয়র থাকবে তাকেই মামলা প্রমাণ করতে হয়। তুমি যদি আমার বিরুদ্ধে মামলা করো যে আলামিন স্যার এই কাম করছে, তাহলে আমি তোমাদের আপনাদের শিক্ষক, আমাকেই মামলা প্রমাণ করতে হবে। এটা সাক্ষ্য আইনের 111 ধারায় লেখা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে 34 ধারা কি বুঝছেন? 34 ধারা কিন্তু কিন্তু রিটেনে প্রশ্ন আসতে পারে এভাবে যে হিসাবের খাতা লিপিবদ্ধকৃত বিষয় আপনার আদালতের প্রাসঙ্গিকতাকে ব্যাখ্যা করা। 34 ধারায় এটা প্রাসঙ্গিক। 35 চলে যায় বন্ধুরা। কর্তব্য সম্পাদনকালে প্রসঙ্গে সরকারি কর্মচারী সরকারি দলিলে যা লিখবে সেই বিষয়টা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ডিজিটাল
রেকর্ড, এই যে আমরা আমাদের শ্রীপুর থানায় অনলাইন জিডি হয়, এখন হাতে কলমে কোনো জিডি নাই, অনলাইন জিডি, কর্তব্য সম্পাদন করলে জিডিতে যা লিখতেছি, ডায়েরিতে যা সিডিতে যা লিখতেছি, বা অন্যান্য কাগজে যা আমরা লিখতেছি, সবই আপনার সরকারি দলিল হিসেবে গণ্য হবে। এবং এটা কিন্তু সাক্ষ্য আইনের 35 ধারায় ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সরকারি কর্মচারী সংরক্ষিত নথি হিসেবে এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। আমি ডিউটি অফিসে থাকাকালীন সময় কোনো জিডি আসলে এটা অনলাইনে আমরা অ্যাপ্রুভ করি, ওসি স্যার অ্যাপ্রুভ করে দেয়, এটা আদালতে সংরক্ষণ থাকে, ঠিক আছে কিনা? অর্থাৎ এমসিকিউ 35 ধারায় কার কথা বলতেছে? সরকারি কর্মচারীর কথা বলতেছে। কি সম্পাদনের সময়? কর্তব্য সম্পাদনের সময়। কি কর্তব্য? সরকারি কর্তব্য সময়। এখন তুমি সরকারি কর্মচারী, ঠিক আছে, তুমি সরকারি কাজ করতেছো না, বেসরকারি কোনো কাজ করতেছো, তাহলে ওইটা কিন্তু তোমার রেকর্ড হিসেবে গণ্য হবে না। তাহলে 35 ধারা শর্ত হচ্ছে সরকারি কর্মচারী সরকারি কর্তব্য সম্পাদন করার সময় যে যা করবে সবই আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 35, এটা বিবৃতি হিসেবে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এই 35 ধারায়, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 36 চলে যাই। মানচিত্র, চার্ট, পরিকল্পনা ডিজিটাল রেকর্ডে প্রকাশিত প্রাসঙ্গিকতা, এটা সাক্ষ্য আইনের 36 ধারায় আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। মানচিত্র, চার্ট, মানচিত্র চার্ট বলতে এখানে আপনাকে বলতেছে যে সমস্ত মানচিত্র চার্ট ডিজিটাল রেকর্ড বা তালিকা জনসাধারণের বিক্রয়ের জন্য ছাড়া হয়, অথবা যে সমস্ত মানচিত্র চার্ট সরকারি কর্তৃত্বে প্রণীত হয়, তা সাধারণত যে সমস্ত বিষয় প্রদর্শিত হয় সেই ক্ষেত্রে আদালতে এটা প্রাসঙ্গিক। এইটা কিন্তু একটু ঝামেলা আছে। খসড়া মানচিত্র এটা কিন্তু 936-এ প্রাসঙ্গিক না। এখানে মানচিত্র বলতে বাংলাদেশের মানচিত্র, কোন মৌজার, মৌজা তো বোঝেন, জমির যে মৌজা, মৌজার মানচিত্র, তারপর পৃথিবীর মানচিত্র, কোন কোন ভূখণ্ডের মানচিত্র, এই মানচিত্রকে বোঝাইছে। এই মানচিত্রের প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনে 36 ধারা। বাট আমরা যে খসড়া মানচিত্র তৈরি করি, এই মানচিত্রের প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের 35 ধারা, কিন্তু না সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব সম্পাদনের সময় আমরা ওটা লিখতেছি, এই জন্য 35 ধারায় খসড়া মানচিত্রের প্রাসঙ্গিকতা। এটা ক্লিয়ার? এটা অনেকে ভুল পড়াই দেখছি আমি, তো এটা ভুল পড়ানো যাবে না, সঠিকটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে মানচিত্র বলতে আমাদের এখানে বাংলাদেশের মানচিত্র, কোনো মৌজার মানচিত্র, কোনো পৃথিবীর মানচিত্র, কোনো ভূখণ্ডের মানচিত্র, এই মানচিত্রকে বুঝাইছে, ঠিক আছে কিনা? ডিজিটাল রেকর্ডকে বুঝাইছে, যেটা বাজারে বিক্রি করা হয়, জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু যখন আমরা খসড়া মানচিত্রের কথা পরীক্ষায় আসবে, তখন 9/35 এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে মানচিত্র চার্টের প্রাসঙ্গিকতা কি? এটা সাক্ষ্য আইনে 36-এ আদালতে প্রাসঙ্গিক। ক্লিয়ার? কিছু কিছু বয়স 36 এটা ভুল আছে ভাই, ভুল শেখা যাবে না। লা হাওলা। আরো যদি ভুল, যদি না, যদি কনফিউশন থাকেন, সেক্ষেত্রে 35-36 মেরে দেবেন, ঠিক আছে? যদি বেশি ঝামেলা মনে করেন যে কোনটা দিলি কোনটা ভুল হয়, আবার 35-ও লিখবেন, 36-ও লিখবেন, কর্তৃপক্ষ যা করে করবে। হ্যাঁ, এটা হলো মানে বুদ্ধি। মাইন্ড করছেন? মাইন্ড করার কিছু নাই। আমি বলতেছি 36, আপনি করছেন 35, তাহলে দুটেই লেখেন, যা হয় হইবে না, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 37 ধারায়। এখানে বলতিছে যে কোন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের বিষয় সম্পর্কিত বিবৃতি, এটা হচ্ছে আদালতের কাজ, অর্থাৎ গণবিবৃতি। এটা আদালতের গণবিবৃতি কিরকম? মনে করো আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কারেন্ট থাকবে না শ্রীপুর থানায় বা শ্রীপুর থানা এলাকায়। এখন সত্যি সত্যি কারেন্ট থাকলো না। এখন ক নামক লিডারের মেয়ের বিয়ে, এখন বিয়েতে কারেন্ট নাই, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এই নিয়ে মনে করেন মামলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ বা বিদ্যুৎ অফিসে 2 দিন আগেই বিজ্ঞপ্তি দিয়েছে যে এত তারিখে কারেন্ট থাকবে না। তাহলে এই যে যে গণবিবৃতি, এই গণবিবৃতি আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এই 37 ধারায়। মাছ ধরা নিষেধ, গণবিবৃতি, আপনি মাছ ধরছেন, তাহলে আপনি মাছ ধরা যে নিষেধ আপনি জানতেন না, এই কথা কয়ে লাভ নাই। গণবিবৃতি মানে মৎস্য অধিদপ্তর আগেই দিয়ে দিয়েছে, পেপার পত্রিকায় দিয়েছে, টেলিভিশনে দিয়েছে, এই যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত মাছ ধরা নিষেধ, আপনি ধরছেন। তাহলে এই যে যে গণবিবৃতিটা যে দিল, এই গণবিবৃতি আদালতের প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 37 ধারা। তাহলে গণবিবৃতি কয় কয় ধারা প্রাসঙ্গিক ধরে বলেন? সাক্ষ্য আইনের 37 ধারা। এটা এই বেশি পড়ালে কি তোমাদের কষ্ট হয়? অত কষ্ট হয় না ভাই, পড়তে আমার নিজের পরীক্ষা, বুঝছেন? পড়তে হবে। তাহলে 37 ধারা পড়ছেন। 38 ধারায় চলে যাও। 38 ধারায় বলতেছে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কের বিবৃতির প্রাসঙ্গিকতা। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত মনে করেন বাংলাদেশে কিছু নিয়ম আছে বা পৃথিবীতে কিছু নিয়ম আছে, অর্থাৎ এমন একটা ঘটনা ঘটছে যেটা আছে কোনো আইনে নাই, যে এই ঘটনার জন্য এই শাস্তি। তখন বিচারকরা কি করে? বেঞ্চ গঠন করে, বেঞ্চ গঠন করে একটা শাস্তি, মানে একটা শাস্তি দিয়ে দেয়, বা একটা 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 নির্দেশনা জারি করে। কিরকম? মনে করেন যে আপনার বিচারক বলে, যেমন যে গত বছর আমরা একটা নোটিশ দেখছিলাম যে অবাধ্য স্ত্রীর ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য না। মনে করো তোমার স্বামী থাকে মনে করো আমেরিকা বা সৌদি থাকে,
এখন তুমি বাংলাদেশে তুমি মনে করো কেলাই বেড়াচ্ছ, ঠিক আছে কিনা, আর একজন সাথে বাঙ্কুমারি বেড়াচ্ছ, এখন তুমি মা মামলা করলা যে আমার স্বামী আমার ভরণ পোষণ দেয় না, কথা কি বলছো নি? এই জন্য এটা সম্ভবত ভারতের একটা রায় বলতেছে যে যে স্ত্রী অবাধ্য, এই অবাধ্য স্ত্রীর ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য না। এটা হাইকোর্টের একটা নির্দেশ নাকি, মব জাস্টিস। আচ্ছা, কথা কর দরকার নাই। তাহলে এই 38 ধারায় বলতেছে যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো নোটিশ বা নির্দেশনা যেটা আইনে নাই, কিন্তু একটা বিচারক রায় দিয়েছে যে এই ঘটনা ঘটছে, পরবর্তীতে এটা নজির হিসেবে কাজ করে, এই নজিরটা আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এই 38 ধারা। রিটেনে প্রশ্ন আসতে পারে যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনের কোনো বিবৃতি আদালতের প্রাসঙ্গিকতা কি ব্যাখ্যা করো, 38 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। গণবিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সেটা সাক্ষ্য আইনের 37 ধারা দিয়ে আপনাকে এই অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? রিটেনে যদি প্রশ্ন আসে যে বিশেষ অবস্থায় দেয়া প্রদত্ত বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন 34 থেকে এই 38 পর্যন্ত লিখবেন, উত্তর শেষ। ঠিক আছে? এগুলো পারবেন। এরকম প্রশ্ন না এসেও আপনাকে হিসাবের খাতায় লিখিত বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, কর্তব্য সম্পাদনকালে সরকারি কর্মচারীর লিখিত বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, মানচিত্র চার্টের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, আইন গণবিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, বা ওই যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন সম্পর্কিত কোনো বিষয়ের বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, এরকম 2-2 মার্কের বা 5 মার্কের প্রশ্ন তুলে দিতে পারে। ঠিক আছে ভাই? এমসিকিউ হতে পারে যে এইটার প্রাসঙ্গিকতা কয় ধারা, এটার প্রাসঙ্গিকতা কয় ধারা, এটার প্রাসঙ্গিকতা কয় ধারা, এটার প্রাসঙ্গিকতা কয় ধারা। তাহলে আসলে আমরা পারবো। আজকে আমরা 32 থেকে 38 পর্যন্ত পড়ে ফেলাইছি, এখন আমরা পড়বো পিআরবি। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কালকেও ক্লাস রাত 9টা 15 ইনশাআল্লাহ। রাত 9টা 15-তে ক্লাস। এই পিআরবি পিআরবি পড়তে হবে, পিআরবি বাইর করেন, এই পিআরবিটা বাইর করেন তো সাইবুল, পিআরবিটা আমরা একটু আলোচনা করি। এই টাকা দেন নাকি টাকিটা বলেন, হাতুস করেন, সব জানি, সব দেখা যায়, কে কে টাকা দেয় না। ঠিক আছে? হ্যাঁ, ফাঁকি দেন না আমারে ভাই। আমার মতো এরকম আন্তরিক লোক পৃথিবীর কোথাও পাবেন কিনা আমি জানি না। ঠিক আছে? ফাঁকি দেওয়া ঠিক না, আর কাউকে আমি লজ্জাও দেই না। শোনেন, আমরা পিআরবি নর্মালি আমরা মনে হয় কত 60 ধারা পর্যন্ত আমরা মনে হয় পড়ছিলাম। 60 না, 61 ধারা পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে আমরা একটু 62 ধারা থেকে দেখবো। তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা পিআরবি রিয়া দিয়ে দিছি, সূচি দিছি। পিআরবির নোটশিটটা পাইছেন না সবাই ভাই? পিআরবির নোটশিটটা পাইছেন? আচ্ছা, আমরা এখন পড়বো পিআরবি 62। 62তে আপনাকে বলছে শপথ ডায়েরি বা ট্যুর ডায়েরি। এই শপথ ডায়েরি বা ট্যুর ডায়েরি, এটা পিআরবিটা গুরুত্বপূর্ণ আছে, যদিও পরীক্ষা এরকম আসে নাই, বাট আমরা একটু দেখবো যে শপথ ডায়েরি বা ট্যুর ডায়েরিটা আসলে কি। পিআরবি 62তে শপথ ডায়েরি এবং ট্যুর ডায়েরি সম্পর্কে আলোচনা করছে। বলতেছে প্রত্যেক পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার একটি ট্যুর ডায়েরি রাখবে। তাহলে এমসিকিউ হতে পারে যে ট্যুর ডায়েরি কে রাখবে? পুলিশ সুপার রাখবে, অতিরিক্ত পুলিশ সুপার রাখবে এবং সহকারী পুলিশ সুপার রাখবে। তাদের কার্যক্রমের রীতি এবং যে কার্যক্রম অফিসে করতেছে এবং অফিসের বাইরে কোথায় যাচ্ছে, কোথায় ভ্রমণ করতেছে, এই সংক্রান্তে নোট লিপিবদ্ধ করবে। তাকেই মূলত সফর ডায়েরি, ট্যুর ডায়েরি বা রোজনামচা বলা হয়। আচ্ছা, সিনিয়র অফিসারদের রোজনামচা কোনটা? গুরুত্বপূর্ণ এমসিকিউ। সিনিয়র অফিসারদের রোজনামচা হচ্ছে, বলা হচ্ছে যে আপনার সফর ডায়েরিকে সিনিয়র অফিসারদের রোজনামচা বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? তাহলে রোজনামচা কোনটা বন্ধুরা? রোজনামচা হচ্ছে আপনার ওইটা, কোনটা ভাই? বলতেছে যে, কথা কইন না, বলতেছে যে আপনার এই যে যে একজন সিনিয়র অফিসার, সে, আচ্ছা, এই চাঁদনি আমার তুমি ফোন দিবা, ঠিক আছে? ক্লাস শেষে ফোন দিবা, চাঁদনি খাতুন। হ্যাঁ, তাহলে আহ, এই যে যে সিনিয়র অফিসার অফিসে যাচ্ছে, অফিসের বাইরে যেখানে যাচ্ছে, তারা যে ডায়েরিতে তাদের কার্যক্রমগুলো লিপিবদ্ধ করে, এই 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 বিষয়টা আদালতে এই মানে রোজনামচা হিসেবে গণ্য হবে। তাহলে এটা এমসিকিউ আসতে পারে। পুলিশের রোজনামচা হচ্ছে জেনারেল ডায়েরি 377 পিআরবি, এবং সিনিয়র অফিসারদের রোজনামচা হচ্ছে পিআরবি 62তে এই ট্যুর ডায়েরি। ট্যুর ডায়েরির অপর নাম কি বন্ধুরা? ট্যুর ডায়েরির অপর নাম হচ্ছে আপনার এই সফর ডায়েরি, ট্যুর ডায়েরি, রোজনামচা। ঠিক আছে কিনা? আরেকটা জিনিস আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো, সফর ডায়েরি বা ট্যুর ডায়েরি, হ্যাঁ, সহকারী পুলিশ সুপার থেকে তদন্ত অফিসাররা সবসময়, তাই এমসিকিউ কে থেকে লেখে? এএসপি থেকে আপ অর্ডার লেখে। এরপরে বলতেছে এই সফর ডায়েরি বা ট্যুর ডায়েরিকে রোজনামচা হিসেবেও কিন্তু আখ্যায়িত করা হয়। এমসিকিউ, ঠিক আছে? এগুলো রিটেনের জন্য এমসিকিউ মনে রাখতে হবে। প্রত্যেক পুলিশ সুপার প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে এই সফর ডায়েরি পুলিশ সুপার নিতে, অর্থাৎ এই এএসপিরা কি করে, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তাদের এক মাসে কোথায় কোথায় কি করছে না করছে, এই বিষয়টা বলতিছে যে পুলিশ সুপারের কাছে আপনাকে পাঠাতে হবে। এবং বলতিছে যে পুলিশ সুপার তাদের ট্যুর ডায়েরি জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেঞ্জ ডিআইজির কাছে পাঠাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, লিখে রাখো যে পুলিশ সুপার তাদের ট্যুর ডায়েরি কার কাছে পাঠায়?
রেঞ্জ ডিআইজির কাছে পাঠায়। কার মাধ্যমে পাঠায়? এমসিকিউ জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেঞ্জ ডিআইজির কাছে আপনার পাঠায়। ঠিক আছে কিনা? শুধু জানার জন্য, সাপোর্ট ডায়েরি বা ট্যুর ডায়েরি সহকারী পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন অফিসাররা মেনটেন করে, মফস্বল ডায়েরি এএসআই থেকে তদন্ত অফিসাররা মেনটেন করে, কেস ডায়েরি মানব তদন্তকারী কর্মকর্তারা মেনটেন করে। ক্লিয়ার? কি সুন্দর না কথাগুলো? শোনো, একটা জিনিস মনে রাখবা ভাই, আইনের বিষয়টা তুমি একা একা পড়লে বুঝবা না। যখন একটা গ্রুপে পড়বা, ক্লাসগুলো খালি শুনবা, শুনলেই দেখবা এগুলো এমসিকিউ জীবনে বলবা না। যেমন এমসিকিউ হতে পারে যে মফস্বল ডায়েরি কে মেনটেন করে? এএসআই থেকে আপ অর্ডার মেনটেন করে। কেস ডায়েরি কে মেনটেন করে? তদন্তকারী কর্মকর্তা মেনটেন করে। সাপোর্ট ডায়েরি বা ট্যুর ডায়েরি কে মেনটেন করে? আপনার এএসপি থেকে আপ অর্ডার এই বিষয়টা মেনটেন করে। আমরা চলে যাব পিআরবি 63 বিধিতে কি বলতেছে। বলতেছে পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার বা একজন ইন্সপেক্টর পুলিশ সুপারের কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে এই ক্ষমতা লিখিতভাবে তাকে হস্তান্তর করতে। অর্থাৎ বলতেছে কি, যে একজন পুলিশ সুপারের অনুপস্থিতিতে একজন এএসপি, অতিরিক্ত এএসপি, অতিরিক্ত পুলিশ সুপার, ইন্সপেক্টর, এরা একজন পুলিশ সুপারের কাজ কিন্তু করতে পারে। এটা 63 এগুলো আসবে না, 63-তে এটা বলতেছে। 66-তে আমরা চলে যাব মামলা প্রত্যাহার। এই মামলা প্রত্যাহার বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে কার্যবিধি 495 ধারার মতে পুলিশ সুপার যখন পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করতে পারে, যদিও ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার মামলা প্রত্যাহার ক্ষমতা দিয়েছে, কিন্তু পুলিশ সুপার যখন পুলিশ সুপারের অনুমতি ব্যতীত কোনো পিপি মামলার কোনো মামলার পিপি থাকা অবস্থায় মামলা প্রত্যাহার করতে পারবে না। অর্থাৎ মামলা প্রত্যাহারের নিয়ম কি? পিআরবি 66 বিধিতে আপনাকে বলতেছে যে শেয়ার মামলা যখন আপনি প্রত্যাহার করবেন, হ্যাঁ, তখন আপনাকে পুলিশ সুপারের এমসিকিউ কার অনুমতি ব্যতীত? পুলিশ সুপারের অনুমতি ব্যতীত আপনি এই মামলা প্রত্যাহার করতে পারবেন না। আমার কেন যেন মনে হচ্ছে এবছর কেস ডায়েরির বিষয়ে আমরা প্রশ্ন পেতে পারি। কেস ডায়েরি সম্পর্কে আলোচনা করছে পিআরবি 68 বিধিতে। কততে আলোচনা করছে? পিআরবি 68 বিধিতে আপনাকে কেস ডায়েরি সম্পর্কে, কেস ডায়েরি কাকে বলে এটা মুখস্থ করবেন বন্ধুরা। তোমরা যারা নতুন আছো আজকে এই পিআরবির এইটা মুখস্থ করে ফেলবা তোমরা। এই দণ্ডবিধির বাড়ির কাজগুলো করো না কে ভাই? অনেকেই করো না, এটা খুব দুঃখজনক। বাড়ির কাজ না করলে ভালো করা খুব কঠিন। ঠিক আছে? কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরির অনেকগুলো নাম আছে, যেমন কেস ডায়েরি, মামলার ডায়েরি, পুলিশ ডায়েরি, সিডি। এগুলো কিন্তু এক না। প্রশ্ন থেকে আসে যে পুলিশ ডায়েরি কি, সিডি কি, মামলার ডায়েরি কি, বা কেস ডায়েরি কি। এ ধরনের প্রশ্ন যখন পদোন্নতি পরীক্ষা আসবে তখন আমরা এইভাবে লিখবো যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, মামলা তদন্তের ধারা বিবরণী সহ অগ্রগতি প্রতিবেদন বিবরণ 38-এ যে প্রতিবেদন প্রস্তুত করে তাকেই কেস ডায়েরি বলে। ঠিক আছে কিনা? কেস ডায়েরির অপর নাম হচ্ছে মামলার ডায়েরি, পুলিশ ডায়েরি বা সিডি। নোটশিটটা দিয়ে দিলে ভালো হতো। নোটশিট দিছি না? পাইছো না? হ্যাঁ, নোটশিট দিয়ে দিছি তো ভাই, নোটশিটে সবাই দিছি। আচ্ছা, না দিলি ক্লাস শেষে আবার পাই দেবে। এইটা আবু বকর, এটা এটা দিয়ে দিও তো সাইফুলের নোটশিটটা, এই পিআরবির সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো সবাইকে। ঠিক আছে? সবাইকে যারা পায়নি গ্রুপে দিয়ে দেবো, ক্লাস শেষে আবার দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে তাহলে কেস ডায়েরি এটা মুখস্থ করতে, এটা পরীক্ষা আসবে যে কেস ডায়েরি কি, এটা কিন্তু পরীক্ষা আসে। তো কেস ডায়েরি কাকে বলে বন্ধুরা? যে মামলা তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত মামলা তদন্তের ধারা বিবরণী সহ অগ্রগতি প্রতিবেদন যে ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকে কেস ডায়েরি বলে। ঠিক আছে কিনা? এখন কেস ডায়েরি কে কে দেখতে পারে এটা গুরুত্বপূর্ণ। কেস ডায়েরি দেখতে পারে, মামলার আয়ু দেখতে পারে, ওসি দেখতে পারে, পুলিশ সুপার দেখতে পারে, পুলিশ সুপারের কেরানি দেখতে পারে, পুলিশ সুপার যাকে অনুমতি দেয় সে দেখতে পারে, কোর্ট ইন্সপেক্টর দেখতে পারে, ম্যাজিস্ট্রেট দেখতে পারে। ঠিক আছে কিনা? এই সকল ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে। এছাড়া অন্য কোনো ব্যক্তি কেস ডায়েরি কিন্তু দেখতে পারে না। কেস ডায়েরি আদালতে কিন্তু মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় না। বুঝতে পারছেন? আদালত কেস ডায়েরি তলব করতে পারে। কে কেস ডায়েরি তলব করতে পারে? আদালত কেস ডায়েরি তলব করতে পারে। তো আদালত কেস ডায়েরি কেন তলব করে ভাই? এটা পুলিশ অফিসার মামলাটি কিভাবে তদন্ত করছে এটা দেখার জন্য মূলত আদালত কেস ডায়েরি তলব করবে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো, কেস ডায়েরি মামলার আপিল সহ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেস ডায়েরি এমসিকিউ কি হিসেবে গণ্য হবে? গোপনীয় দলিল হিসেবে আপনার গণ্য হবে। ক্লিয়ার? এরপরে বলতেছে যে পিআরবি 391-তে ভিসিএনবি বা সিডিএমএস এ এটাও কিন্তু একটা গোপনীয় দলিল। ভিসিএনবি এবং সিডিএমএস পুলিশ অফিসার আদালতে দাখিল করতে কিন্তু বাধ্য না। ঠিক আছে কিনা? যদি কেস ডায়েরি কিন্তু পুলিশ অফিসার দাখিল করতে বাধ্য, কিন্তু সিডিএমএস বা ভিসিএনবি এটা কিন্তু পুলিশ অফিসার আদালতে দাখিল করতে বাধ্য না। কেস ডায়েরি এই পর্যন্ত কি থাক। তো যারা নতুন তারা এটা মুখস্থ করে ফেলবা যে কেস ডায়েরি কাকে বলে, এটা দেখে দেখে পড়বা। ঠিক আছে? আমার শীট দেখেও পড়ো বা এমনি পড়ো, এটা তোমার ব্যাপার। বা বিভিন্ন গাইডও আছে কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি কে কে দেখতে পারে, এটা মুখস্থ করতে হবে, এটা আসবে পরীক্ষায়। শোনেন ভাই, আমি পরীক্ষায় যেটা আসবে সেটা আমি গুরুত্ব দেবো, সেটা আপনাকে পড়তেই হবে। এটা না পড়লে আপনি ভুল করবেন বা আপনার ব্যর্থতা। কিন্তু আমি কিন্তু সব বলতেছি না সব পড়তে হবে, কিন্তু এটা পরীক্ষা আসার মতো। ক্লিয়ার?
তো পরবর্তী কেস স্টাডি অন্য বিষয়গুলো আমরা আবার পড়বো। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দয়া করে একটু লেখাপড়া করতে হবে, আমার জন্য দোয়া করবেন। আর যারা সম্মানই দেন নাই, দিয়ে দেবেন ইনশাল্লাহ, তাই না ভাই?